মাত্র একটা ক্লাসে মার্কেটিং সেকেন্ড পেপার অর্থাৎ উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের দ্বিতীয় পত্রের সকল এমসিকিউ আমরা শিখব ব্যাখ্যা সহ। এই একটা ক্লাসের মাধ্যমে যারা পরীক্ষার্থী আছে তারা খুব সহজেই এবং ভালোভাবে মার্কেটিং সেকেন্ড পেপারের এমসিকিউতে প্রিপারেশন নিতে পারবা। আর এই ক্লাসটা করার পর তোমাদের যত খুঁটিনাটি প্রশ্ন আছে ইনশাল্লাহ আমি আশা করছি সকল প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবা। সো আমরা আর দেরি না করে এই মার্কেটিং এর এমসিকিউ গুলা সলভ করব। এখানে আমরা মার্কেটিং সেকেন্ড পেপারের সকল টপ এমসিকিউ যেগুলো বোর্ডে এসেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং বোর্ডে না আসা কিছু এমসিকিউ সব মিলিয়ে আমরা সলভ করব। সো প্রত্যেককে রিকোয়েস্ট করবো এই ক্লাসটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। ইনশাল্লাহ তোমাদের যারা অ্যাকাউন্টিং পরীক্ষা দিয়েছ, মার্কেটিং ফার্স্ট পেপার দিয়েছ, তাদের মতো এটা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। সো আমরা আর কথা না বাড়িয়ে চলে যাব আলোচনায়। ফার্স্ট অফ অল আমরা প্রথমে চলে যাচ্ছি আমাদের আজকের টপ এমসিকিউর প্রথম এমসিকিউতে। তো আমরা প্রথম যে এমসিকিউটা পড়বো সেটা হচ্ছে বিপণনের জনককে। আমরা সবাই এই বিষয়টা জানি, এটা নিয়ে আর বেশি কথা বলবো না যে বিপণনের জনক বা মার্কেটিং এর জনক অথবা আধুনিক বিপণনের জনক যেটাই বলুক না কেন আমরা অ্যান্সার করবো কাকে ভাই? ফিলিপ কটলারকে। তো এই বিষয়টা আমরা জানি, উনি আমেরিকার একজন বিখ্যাত লেখক এবং নাগরিক। উনি হচ্ছে মূলত আধুনিক মার্কেটিং এর জনক। এখন আসো আমরা পরবর্তী যে প্রশ্নটা আমি একটু দ্রুত পড়াবো, যেগুলো আমাদের পড়ার বিষয় না, মানে যেগুলো আমাদের আসলে মোটামুটি এমনিতে পড়লে পারবো। এই প্রশ্নটা দেখো, আমাদের পরের প্রশ্নটা বলা হচ্ছে নিম্নের কোনটি বিপণনের মৌলিক বৈশিষ্ট্য? ভাইয়া বিপণনের মৌলিক বৈশিষ্ট্য, আমরা কিছু বৈশিষ্ট্য সম্বন্ধে জানি, সেই বৈশিষ্ট্যগুলো দেখবো। তো এখানে যে অপশনগুলো আছে দেখো, ভ্যালু, তারপরে চাহিদা, প্রয়োজন, এগুলা কিন্তু বিপণনের মৌলিক বৈশিষ্ট্য না। ওকে, একটা জিনিস হচ্ছে বিপণনের মৌলিক বৈশিষ্ট্যের মধ্যে আমরা বিনিময় প্রক্রিয়াটাকে পাবো। তো বিপণনের কয়েকটা মৌলিক বৈশিষ্ট্য আমরা একটু তোমাদের জন্য খুব সহজে লিখে রেখেছি যাতে তোমরা খুব সহজে বলতে পারো। তো দেখো বিপণনের মৌলিক বৈশিষ্ট্যগুলো কি হতে পারে আমরা যদি একটু খেয়াল করি। দেখো এই বিপণনের মৌলিক বৈশিষ্ট্যগুলো হতে পারে ভাইয়া, সেটা হচ্ছে সামাজিক প্রক্রিয়া। বিপণন একটা মূলত সামাজিক প্রক্রিয়া, এখনো বিপণন না বলে বাজারজাতকরণও বলতে পারে। তাহলে এটা হচ্ছে সামাজিক প্রক্রিয়া, বিপণন একটা সামাজিক প্রক্রিয়া, এটা একটা ব্যবস্থাপকীয় প্রক্রিয়া, এটা ভ্যালু যোগকারী কার্যক্রম, অর্থনৈতিক প্রক্রিয়া, গতিশীল প্রক্রিয়া, বিনিময় প্রক্রিয়া। এই জিনিসগুলো হচ্ছে কি বিপণনের মৌলিক বৈশিষ্ট্য বা বিপণনের বৈশিষ্ট্য বলতে পারে। এরপরে বিপণন প্রয়োগকারী একটা বিষয়, বিপণন মুনাফাভোগী একটা বিষয়। এই যে মুনাফামুখী বা মুনাফাভোগী বলে, অনেকে মুনাফামুখী বলতে পারে। তাহলে এগুলো হচ্ছে বিপণনের মৌলিক বৈশিষ্ট্য। আমরা জাস্ট এক নজর দেখে নিব যাতে আমরা যখন সিকিউ করব সিকিউতে এগুলার যাতে অ্যান্সার করতে পারি। তাহলে বিপণন এই যে মৌলিক বৈশিষ্ট্যের মধ্যে আমরা কিন্তু এই যে বিনিময় প্রক্রিয়াটা পেয়েছি। তো আমরা যে অপশনটা নিচ্ছি সেটা হচ্ছে কোনটা ভাইয়া? বিনিময় প্রক্রিয়া। আশা করি বুঝতে পেরেছো 2 নম্বর এমসিকিউটা। এবার আমরা 3 নম্বর এমসিকিউটা পড়বো। 3 নম্বর এমসিকিউতে কি বলেছে ভাইয়া? আমরা যদি একটু চিন্তা করি, দেখো বলছে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা, পণ্য ক্রয়ের সামর্থ্য এবং অর্থ ব্যয় করার ইচ্ছাই হচ্ছে মূলত মাথায় রাখবার চাহিদা। আমরা তিনটা বিষয় নিয়ে একটু কথা বলতে পারি। একটা হচ্ছে ধরো প্রয়োজন, একটা হচ্ছে অভাব, আরেকটা হচ্ছে ভাইয়া কি চাহিদা। এই তিনটা জিনিস শুনতে আমাদের কাছে একই রকম মনে হয়। আসলে এই তিনটা জিনিসের মধ্যে একটু পার্থক্য আছে। আমরা একটা বিষয় বলি, কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত মনে হওয়ার যে চিন্তা ভাবনা বা বঞ্চিত মনে হওয়ার যে আকাঙ্ক্ষা আমাদের মনের মধ্যে পোষণ করে, সেটাই হচ্ছে মনে করা প্রয়োজন। মানে আমি কোনো একটা কিছু থেকে বঞ্চিত, এটাই হচ্ছে মূলত প্রয়োজন। আর অভাব জিনিসটা কি? যদি কোনো কিছু থেকে আমি নিজেকে বঞ্চিত মনে করার পর সেটা আমার ব্যক্তিত্ব দ্বারা এবং সংস্কৃতি দ্বারা সেটা যদি আমাকে প্রভাবিত করে, তখন সেটা অভাবের পর্যায়ে চলে যায়। আর চাহিদা জিনিসটা হচ্ছে কি, একটা জিনিসের চাহিদা হতে হলে কোনো একটা জিনিসের প্রয়োজন আর এই যে প্রয়োজন অভাব, এই জিনিসগুলো তো থাকবে, এর মধ্যে ওই জিনিসটা পাওয়ার আকাঙ্ক্ষা থাকবে এবং বিশেষ করে পণ্য ক্রয়ের সামর্থ্য থাকতে হবে। এবং সামর্থ্য থাকলেই হবে না, ওই পণ্য পেতে তোমার অর্থ ব্যয় করার মানসিকতা থাকতে হবে। অর্থাৎ মনে করো তোমার কাছে অনেক টাকা আছে, কিন্তু ওই পণ্যটা কেনার বা ওই পণ্যের পিছনে তুমি অর্থ ব্যয় করার মতো তোমার কোনো মানসিকতা নাই, তাহলে কিন্তু সেটা চাহিদা হবে না। সো চাহিদা হতে হলে এই তিনটা, অর্থাৎ কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাও থাকতে হবে, পণ্য ক্রয়ের সামর্থ্য তো থাকতে হবে, তবে সামর্থ্যের পাশাপাশি ওই পণ্যটা কেনার জন্য তোমার মানসিকতা বা ইচ্ছা থাকতে হবে বা অর্থ ব্যয় করার ইচ্ছা থাকতে হবে। সো এটাকে আমরা কি বলবো? চাহিদা বলবো। তাহলে প্রয়োজন জিনিসটা আমরা বুঝলাম, অভাব জিনিসটা বুঝলাম, বিনিময় জিনিসটা হচ্ছে জাস্ট আমরা কি করব, হস্তান্তর করার যে প্রক্রিয়া। সাধারণত আমরা জানি ক্রয় বিক্রয়ের মাধ্যমে আমরা কি করতে পারি, হস্তান্তর করতে পারি।
ওকে, তাহলে আমাদের ৩ নাম্বার যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে অ্যান্সার হচ্ছে চাহিদা। এবার ৪ নাম্বার যে প্রশ্নগুলো আছে প্রশ্নটা হচ্ছে কি ভাইয়া, নিচের কোনটি ভোক্তা বৈশিষ্ট্য? ভাইয়া ভোক্তা আসলে কারা? মাথায় রাখবা, ক্রেতা এবং ভোক্তার মধ্যে আমরা সবাই জানি একটা পার্থক্য বিদ্যমান। ক্রেতা মানে যিনি পণ্য ক্রয় করেন তাকে আমরা ক্রেতা বলি, কিন্তু যিনি পণ্য ক্রয় করেন তাকে আমরা ভোক্তা বলতে পারি না, কারণ পণ্য ক্রয় মানুষ শুধুমাত্র ভোগের জন্য করে না, ৩টা উদ্দেশ্যে মানুষ পণ্য ক্রয় করে, আমরা সবাই জানি এটা। যাই হোক, তাহলে ভোক্তা হচ্ছে যিনি পণ্যটা আসলে চূড়ান্তভাবে ভোগ করে, তাকেই আমরা ভোক্তা বলবো। এমন একজন ক্রেতা সে ভোক্তা হতে পারে, আবার সে নাও হতে পারে, কারণ সে আবার পণ্য বিক্রয়ের জন্য পণ্য কিনতে পারে। ওকে, সো ভোক্তা এমন একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে ভোক্তা মূলত এই যে উপযোগটা সে নিঃশেষ করবে, সো উপযোগ নিঃশেষকারী হচ্ছে ভোক্তা। আমরা বুঝতে পেরেছি প্রশ্নটা, আশা করি খুব ইজিলি বুঝতে পেরেছি। এখন আসো আমরা পরবর্তী যে প্রশ্নটা আছে সেটাতে চলে যাব। খুবই কমন একটা প্রশ্ন, এটা আমরা জানি সবাই, যা অদৃশ্যমান কিন্তু ভোক্তার প্রয়োজন ও অভাবের সন্তুষ্টি বিধানে কাজ করে, সেটা হচ্ছে কি, আমরা সবাই জানি যেটা অদৃশ্যমান, হ্যাঁ, সেটাকে আমরা কি বলি, বা অস্পর্শনীয়। আমরা সেবার বৈশিষ্ট্যের মধ্যে 4টা বৈশিষ্ট্য সাধারণত দেখি। একটা হচ্ছে অদৃশ্যমান বা অস্পর্শনীয়তা, অবিচ্ছেদ্যতা, যেটাকে আমরা সাধারণত সেবাদানকারী এবং সেবা থেকে পৃথক করতে পারি না। ওকে, সো এটা মূলত আসলে অ্যান্সারটা হবে সেবা। আমরা দেখো, আমরা সেবার বৈশিষ্ট্যগুলো নিয়ে একটু আলোচনা করব। দেখো সেবার বৈশিষ্ট্যগুলো কি, সেবা সাধারণত অস্পর্শনীয়তা বা অদৃশ্যমানতা, অবিচ্ছেদ্যতা, অর্থাৎ সেবাকে সেবাদানকারী থেকে পৃথক করা যায় না। এরপরে হচ্ছে পরিবর্তনশীলতা বা ভিন্নতা, পচনশীলতা। এই 4টা হচ্ছে সেবার মূল বৈশিষ্ট্য। এর পাশাপাশি অনেকে আরেকটা বৈশিষ্ট্য বলে, যেটা যদিও এটা সব বইতে নাই, কিছু কিছু বইতে আছে, সেটা হচ্ছে সত্যহীনতা। সত্য মানে সেবার ক্ষেত্রে সাধারণত মালিকানাটা হস্তান্তর হয় না, সো এটার সত্য হস্তান্তরযোগ্যতা নাই, মানে মালিকানাটা আসলে তো সেবাদানকারীর কাছেই থাকে। ওকে, সো এই জিনিসগুলো আমরা বুঝলাম। তাহলে আমাদের প্রশ্ন যেটা ছিল, যা অদৃশ্যমান কিন্তু ভোক্তার প্রয়োজন ও অভাবের সন্তুষ্টি বিধান করে, তাকে কি বলবো আমরা, সেবা বলবো। আশা করি বুঝতে পেরেছো। আমরা এবার পরবর্তী প্রশ্নে চলে যাব। দেখো 6 নাম্বার যে প্রশ্নটা, সেটা বলা হচ্ছে, বিক্রয়ের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? আমরা সবাই জানি আমাদের উপযোগ সৃষ্টির যে বিষয়টা, সেই বিষয়টা কোত্থেকে আসে। সাধারণত আমরা বিভিন্নভাবে বিপণনের মাধ্যমে উপযোগ সৃষ্টি করে থাকি। একটা হচ্ছে সাধারণত আমাদের, যদি আমরা চিন্তা করি, একটা হচ্ছে বিনিময় সংক্রান্ত উপযোগ। যদি আমরা কার্যাবলীর চিন্তা করি, এরপরে বিনিময়ের পরে বন্টন সংক্রান্ত, বন্টনের ক্ষেত্রে কিছু উপযোগ সৃষ্টি হয়, এবং আমাদের সহায়ক কিছু উপযোগ সৃষ্টি হয়। তো বিনিময়ের মাধ্যমে যেটা সৃষ্টি হয় সেটা হচ্ছে সাধারণত ক্রয় এবং বিক্রয়ের মাধ্যমে। ক্রয় এবং বিক্রয়ের মাধ্যমে মূলত আমাদের মালিকানা সংক্রান্ত বা সত্যগত উপযোগ সৃষ্টি হয়। সো এই যে বিক্রয়ের মাধ্যমে আমাদের সৃষ্টি হবে হচ্ছে সত্যগত উপযোগ। আর আমরা জানি শিল্পের মাধ্যমে আমাদের রূপগত উপযোগ সৃষ্টি হয়। পরিবহনের মাধ্যমে আমাদের কি হয়, স্থানগত উপযোগ সৃষ্টি হয়। গুদামজাতকরণ বা সংরক্ষণের মাধ্যমে আমাদের সময়গত উপযোগ সৃষ্টি হয়। তো এই জিনিসগুলো আমরা সবাই জানি। তাহলে উপযোগ সৃষ্টি হয় মূলত আমাদের ক্রয় বিক্রয়ের মাধ্যমে, হচ্ছে আমাদের সত্যগত উপযোগ। মানে হচ্ছে আমি যখন একটা পণ্য বিক্রি করব, তখন সেটা আরেকজনের কাছে চলে যাবে। আমি যখন একটা পণ্য ক্রয় করব, সেটা আমার কাছে চলে আসবে, অর্থাৎ মালিকানাটা কিন্তু কি হচ্ছে, হস্তান্তর হয়ে যাচ্ছে। এটাকেই আমরা বলবো সত্যগত উপযোগ সৃষ্টি হয়। আমরা যদি একটু এই উপযোগগুলোর প্রকারভেদ নিয়ে একটু আলোচনা করি, তাহলে আমরা বুঝতে পারবো জিনিসটা। একটু দেখো, আমরা যদি একটু থিঙ্কিং করি, আমাদের বিষয়টা কি হচ্ছে, দেখো আমাদের এই যে বিপণনের কার্যাবলীর মধ্যে আমরা 3 ধরনের কার্যাবলী পাবো। একটা হচ্ছে বিনিময় সংক্রান্ত কার্যাবলী, বন্টন সংক্রান্ত কার্যাবলী এবং সহায়ক কার্যাবলী। তো এটা কিন্তু আমাদের সিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলো আমি পড়াচ্ছি যাতে সিকিউতে তোমাদের সাপোর্ট তোমরা নিতে পারো। দেখো, আমি এই জিনিসগুলো তোমাদের জন্য সুন্দর করে লিখে রেখেছি। একটা হচ্ছে বিনিময় সংক্রান্ত কার্যাবলী, আমরা বলেছি ক্রয় এবং বিক্রয়ের মাধ্যমে হয়, অর্থাৎ তখন পণ্য ক্রয় বিক্রয় করলে কিন্তু বিনিময় হয়ে যাবে। এরপরে বন্টন, বন্টন বা বিতরণ সংক্রান্ত, যেমন হচ্ছে আমি যখন পণ্যটা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করব, তখন সেক্ষেত্রে আমাদের পরিবহন লাগবে, পরিবহন। এরপরে পণ্যটা যদি আমি দীর্ঘ সময় সংরক্ষণ করে রাখতে চাই বা সারা বছর পণ্যটার বিজনেস চালু রাখতে চাই, সেক্ষেত্রে এটাকে আমার অবশ্যই গুদামজাতকরণ করতে হবে বা সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। এরপরে পণ্যটাকে আকর্ষণীয় করার জন্য, দীর্ঘস্থায়ী করার জন্য, পচে যাওয়া থেকে নষ্ট হওয়ার জন্য, নষ্ট হওয়া থেকে রক্ষা করার জন্য আমরা এটাকে মৌলিকীকরণ বা প্যাকেজিং করব। এই জিনিসগুলো বন্টন সংক্রান্ত কার্যাবলী। আর এর সহায়ক কিছু কার্যাবলী আছে, এগুলো আমরা সবাই জানি অর্থ সংস্থান। অর্থাৎ আমি যে এই যে বিতরণ সংক্রান্ত যত কাজ করব, বাজারজাতকরণ সংক্রান্ত বা মার্কেটিং সংক্রান্ত, সেই কাজগুলো আমি কিভাবে করব, সেটার জন্য আমার তহবিলটা কিভাবে সংস্থান করব, সেই কার্যাবলীটা। ঝুঁকি গ্রহণ,
ভাইয়া আমরা সবাই জানি নো রিস্ক নো গেইন, বিজনেস মানেই ঝুঁকি। সেক্ষেত্রে আমাকে এই ঝুঁকি গ্রহণ সংক্রান্ত কার্যক্রম চিন্তা ভাবনায় রাখতে হবে। মান নির্ধারণ, আমার প্রোডাক্টের কোয়ালিটিটা আমাকে আগে কি করতে হবে, এনশিওর করতে হবে এবং সেটাকে শ্রেণীবদ্ধকরণ করতে হবে। বাজার তথ্য সংগ্রহ করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ একটা কার্যাবলী, সহায়ক কার্যাবলীর মধ্যে বাজার তথ্য সংগ্রহ। এবং সবচাইতে সর্বশেষ যেটা দিয়ে তুমি মার্কেটে টিকে থাকতে পারবে দীর্ঘস্থায়ীভাবে, সেটা হচ্ছে আমাদের বিক্রয়োত্তর সেবা। অর্থাৎ বিক্রয়ের পর কাস্টমার বা তোমার ক্রেতা বা চূড়ান্ত ভোক্তা কি পরিমাণ সেবা পেয়েছে সেটা নিশ্চিত করতে হবে। এই তিনটা জিনিস হচ্ছে আমাদের বিপণনের কার্যাবলী। এখান থেকে আমাদের মাঝে মধ্যে কিন্তু আমাদের সিকিউরিটি প্রশ্ন চলে আসে, সো এটা খুবই জরুরি আমাদের জন্য। আমি একটু রিকোয়েস্ট করবো এই জিনিসগুলো তোমরা অবশ্যই অবশ্যই মাথায় রাখবা। এখন আসো তাহলে আমরা যেখানে ছিলাম, দেখো আমি একটু ডিটেলসে চলে গিয়েছি যদিও। বিক্রয়ের মাধ্যমে আমরা মূলত উপযোগ সৃষ্টি করব, কিসের, সত্যগত উপযোগ সৃষ্টি করব। এই প্রশ্নে ছিলাম, আমরা চলে গেছি। এখন আমাদের পরবর্তী যে প্রশ্নটা আছে 7 নাম্বার প্রশ্নটা, আমরা ভ্যালু। ভাইয়া ভ্যালু জিনিসটা কি? আমরা সবাই জানি আমরা যে প্রোডাক্টটা ক্রয় করি সেখান থেকে কাস্টমার আসলে মূলত যে জিনিসটা পায় সেটাই হচ্ছে ভ্যালু। সো ভ্যালু মানে হচ্ছে আসলে পণ্য থেকে আমরা যে সুবিধাটা পাই সেটাকে আমরা বলি কি, ভ্যালু বা ক্রেতা ভ্যালু। ওকে, এখন আসো এবার পরবর্তী যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা নিয়ে আমরা একটু কথা বলবো। আধুনিক বিপণনের জনক একই রকম আমাদের কি, ফিলিপ কটলার। সো বাজার কি? ভাইয়া বাজার হচ্ছে অর্থনীতির ভাষা আমরা বলি হচ্ছে যেখানে বর্তমান এবং সম্ভাব্য বা ভবিষ্যৎ ক্রেতাদের যে সমষ্টিটা যে স্থানে হয় সেটাই হচ্ছে বাজার। সো আমরা যদি একটু চিন্তা করি, এখানে আমাদের ক নাম্বার যে প্রশ্নটা আছে, বর্তমান ও সম্ভাব্য ক্রেতার একটা সেট। ওকে, কারণ বর্তমান ও সম্ভাব্য বিক্রেতার সেট না, ক্রেতার সেট। বাজারে দ্রব্যের সেটও হবে না, ক্রয় এবং বিক্রয়ের স্থানও হবে না। তাহলে বাজার মানে শুধু ক্রয় বিক্রয়ের স্থান না, অর্থনীতি ভাষায় মূলত বর্তমান ও ভবিষ্যৎ বা সম্ভাব্য ক্রেতার সেটকে আমরা কি বলবো, বাজার বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা এবার পরবর্তী প্রশ্নে চলে যাব। দেখো বাজার বিপণন অর্পণের অন্তর্ভুক্ত কোনটা? এই যে বিপণন অর্পণ, এটার অন্তর্ভুক্ত বিষয় আছে তিনটা। একটা হচ্ছে ভাইয়া কি, পণ্য, যেটাকে আমরা প্রোডাক্ট বলি, আরেকটা হচ্ছে সেবা, আরেকটা হচ্ছে অভিজ্ঞতা। এই তিনটা জিনিস হচ্ছে আমাদের কি, বাজারজাতকরণ অর্পণের অন্তর্গত। তো সঠিক উত্তর এখানে কি হচ্ছে, যেহেতু অভাব নাই, বাজার নাই, লেনদেন নাই, তার মানে সঠিক উত্তর হচ্ছে ভাইয়া পণ্য। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারছো। আমরা একটু দ্রুত চলে যাচ্ছি। এরপরে দেখো বিপণনের সামাজিক গুরুত্ব। ভাইয়া বিপণনের সামাজিক গুরুত্ব কথাই বোঝা গেছে। আমরা জানি আমাদের সবচাইতে আধুনিক মতবাদ বাজারজাতকরণ বা বিপণনের যে মতবাদগুলো আছে সেই মতবাদের মধ্যে সবচেয়ে আধুনিক মতবাদ হচ্ছে সামাজিক বাজারজাতকরণ মতবাদ বা বিপণন মতবাদ, সামাজিক বিপণন মতবাদ। এই মতবাদের সামাজিক গুরুত্ব মূলত হচ্ছে সাধারণত আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন, জীবনযাত্রার মান উন্নয়ন। এটাকে মাথায় রেখেই কিন্তু আমরা মূলত কাজগুলা করে থাকি। সো আমরা যদি একটু ইয়েতে যাই, আমরা বিপণনের 5টা মতবাদ নিয়ে জাস্ট এক লাইন কথা বলবো। এই জিনিসগুলো তোমরা জাস্ট মাথার মধ্যে সেট করে রাখবা। কারণ হচ্ছে এই জিনিসগুলো যদি মাথায় রাখতে পারো তাহলে তুমি কি সিকিউ যে প্রশ্নগুলো আসবে সেখানে খুব নর্মালি তুমি অ্যান্সার করতে পারো। দেখো বিপণন যে 5টা মতবাদ আমি খুব সংক্ষেপে শেষ করবো সেজন্যই লিখে রেখেছি। দেখো সেটা হচ্ছে প্রথম যে মতবাদটা সেটা হচ্ছে উৎপাদন মতবাদ। এই উৎপাদন মতবাদটা কি আমি জাস্ট এক লাইনে বলবো, যেখানে তুমি পর্যাপ্ত পরিমাণ মানে উৎপাদনের জন্য পর্যাপ্ত পরিমাণ যোগান থাকবে এবং ক্রেতা বা ভোক্তাদের সেটা সম্বন্ধে ক্রয় ক্ষমতা থাকতে হবে। মানে আমি একটা জিনিস উৎপাদন করলাম, উৎপাদন করে মার্কেটে ছাড়লাম, পর্যাপ্ত পরিমাণ উৎপাদন করলাম কিন্তু ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে, তাহলে কি সেটা হবে? হবে না। তার মানে উৎপাদন মতবাদে তোমাকে এই দুইটা বিষয় মাথায় রাখতে হবে। পর্যাপ্ত যোগানের ব্যবস্থা রাখতে হবে, যে জিনিসটা উৎপাদন করবা সেটার জন্য পর্যাপ্ত যোগানের ব্যবস্থা থাকতে হবে, এবং ভোক্তাদের বা ক্রেতাদের কি থাকতে হবে, ক্রয় ক্ষমতা থাকতে হবে। এই দুটাকে এনশিওর করে আমরা মূলত উৎপাদন মতবাদকে গুরুত্ব দেব। এবার পণ্য মতবাদ মানে কি, মাথায় রাখবা আমাদের পণ্যের কোয়ালিটিটা, পণ্যের কোয়ালিটি মানে গুণগত মান, পণ্যের বৈশিষ্ট্য, আকার, হ্যাঁ ব্যবহার, এই জিনিসগুলোকে আমরা গুরুত্ব দেব পণ্য মতবাদে। তাহলে পণ্য মতবাদে হচ্ছে আমরা গুণগত মান, বৈশিষ্ট্য ও ব্যবহার এই বিষয়টাকে খুব বেশি গুরুত্ব দিব। এবং পরবর্তী যে মতবাদটা সেটা হচ্ছে বিক্রয় মতবাদ। ভাইয়া বিক্রয় মতবাদে কি করব, মাথায় রাখবা যে মতবাদে অধিক পরিমাণ বিক্রয় এবং অধিক পরিমাণ মুনাফাকে বেশি প্রাধান্য দেওয়া হয় সেটাই বিক্রয় মতবাদ। তার মানে বিক্রয় মতবাদে আমরা কি করব, এই বিক্রয় মতবাদে আমরা অধিক বিক্রয় মানে অধিক পরিমাণ পণ্য বিক্রয়ের চিন্তা করব এবং যাতে সেখান থেকে আমরা অধিক পরিমাণ মুনাফা অর্জন করতে পারি সেই বিষয়টা
মাথায় রাখবো। আর বিপণন মতবাদ যেটা আমরা জানি, এই বিপণন মতবাদকেই মূলত ক্রেতাদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে, সেজন্য কিন্তু এইগুলা কিন্তু আধুনিক মতবাদের মধ্যে অন্তর্গত। সো ক্রেতাদের গুরুত্ব দিব এবং ভ্যালু প্রদান করবো। ভ্যালু তো আমরা বুঝতে পেরেছি ভ্যালু জিনিসটা কি। আর আধুনিক সামাজিক বাজারজাতকরণ মতবাদের ক্ষেত্রে আমরা তিনটা বৈশিষ্ট্য খুব ভালোভাবে মাথায় রাখবো। একটা হচ্ছে ভাইয়া মুনাফা, আমাদের মুনাফার বিষয়টা মাথায় রাখতে হবে, এবং ভোক্তাদের যে অভাব, সে অভাবের বিষয়টা গুরুত্ব দিব। সবচেয়ে বেশি গুরুত্ব দিব আমাদের সমাজের, আমার এই যে উৎপাদন বা বন্টন সংক্রান্ত কার্যক্রম করতেছি, এতে আমার সমাজের যাতে কোনো প্রকারের কোনো ধরনের ক্ষতি না হয়, আমার সমাজের স্বার্থ সংরক্ষণ করে আমার কাজ করতে হবে। তার মানে সমাজের স্বার্থ সংরক্ষণের বিষয়টাকে অধিক গুরুত্ব দেওয়া হয় সামাজিক মতবাদের বাজারজাতকরণ মতবাদে। সো এই পাঁচটা মতবাদ থেকে আমাদের কিছু প্রশ্ন আসতে পারে, আবার এই উৎপত্তি থেকেও মাঝে মধ্যে কিছু প্রশ্ন দিয়ে দেয়। সো এগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। জাস্ট আমি সংক্ষেপে বোঝানোর ট্রাই করেছি যাতে তোমাদের মাথার মধ্যে ঢুকে। আমি এক লাইনে আবার বলছি, যদিও এটা সিকিউ ক্লাস না, উৎপাদন মতবাদে আমি গুরুত্ব দিব পর্যাপ্ত যোগান এবং ভোক্তাদের ক্রয় ক্ষমতা। ওকে, এরপরে হচ্ছে ক্রেতা বা ভোক্তার ক্রয় ক্ষমতা। পণ্য মতবাদে আমি পণ্যের গুণগত মান, বৈশিষ্ট্য এবং ব্যবহারকে গুরুত্ব দেব। আমার বিক্রয় মতবাদে আমি অধিক বিক্রয় এবং অধিক মুনাফার বিষয়টাকে প্রাধান্য দিব। বিপণন মতবাদে আমি ক্রেতাদের গুরুত্ব এবং ভ্যালু প্রদান করব। সামাজিক বাজারজাতকরণ মতবাদে আমি মুনাফা, ভোক্তার অভাব এবং সমাজের স্বার্থ সংরক্ষণের বিষয়টাকে গুরুত্ব দেব। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই বিষয়টা, আমি কেন তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলেছি। সো সবাইকে আমি একটা বিষয় রিকোয়েস্ট করব, তোমরা যারা ক্লাসগুলা করবা, হ্যাঁ ক্লাসগুলা করার পর তোমরা অবশ্যই এই জিনিসগুলোকে একটু গুরুত্ব দিবে, যে স্যার যেগুলা পড়াইছে এই জিনিসগুলো জাস্ট একটু দেখে যায়। তাহলে বিপণনের সামাজিক গুরুত্ব কি ভাই, আমরা বলেছি জীবনযাত্রার মান উন্নয়ন। ওকে, কারণ সামাজিক মতবাদে আমরা এটাকে বেশি প্রাধান্য দেবো। আবার 12 নম্বর যে প্রশ্নটা আছে সেটা যদি আমরা একটু আলোচনা করি, আমি একটু পড়াচ্ছি দ্রুত গতিতে, যাতে তোমরা একটু খুব দ্রুত শেষ করতে পারো, যেহেতু এক্সাম একেবারেই চলে এসেছে। বিপণন পরিবেশের নিয়ন্ত্রণযোগ্য শক্তি নয় কোনটা? এই বিপণন পরিবেশের ক্ষেত্রে আমরা মাথায় রাখবো, বিপণন পরিবেশ হচ্ছে আমাদের দুই প্রকার, একটা হচ্ছে ব্যষ্টিক পরিবেশ, আরেকটা হচ্ছে সামষ্টিক পরিবেশ। সো বিপণন পরিবেশকে মূলত দুই ভাগে ভাগ করবো, একটা হচ্ছে ব্যষ্টিক পরিবেশ আর একটা সামষ্টিক পরিবেশ। ব্যষ্টিক পরিবেশ মানে যেটা আমি নিয়ন্ত্রণ করতে পারবো, নিয়ন্ত্রণযোগ্য, যেটা আমার সামর্থ্যের মধ্যে থাকবে। আর সামষ্টিক পরিবেশ যেটা অনিয়ন্ত্রণযোগ্য, যেটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না। সো এই প্রশ্নে নিয়ন্ত্রণযোগ্য শক্তি নয় হচ্ছে মূলত মাথায় রাখবা প্রযুক্তি, কারণ এটা হচ্ছে সামষ্টিক পরিবেশের অন্তর্গত, সামষ্টিক। আর প্রতিযোগী, ক্রেতা, সরবরাহকারী, এই তিনটে হচ্ছে ব্যষ্টিক। তাহলে আমরা ব্যষ্টিক এবং সামষ্টিক পরিবেশের বিষয়গুলো একটু দেখে আসি, তাহলে আমাদের জন্য একটু ভালো হবে। আমি একটু তোমাদের জন্য ব্যষ্টিক এবং সামষ্টিক পরিবেশের বিষয়গুলো একটু দেখাই, জাস্ট তোমাদের জন্য উপকার হবে। ওকে, একটু তাকাও, আমরা যদি একটু চিন্তা করি। ফার্স্ট অফ অল আমাদের প্রথম যে প্রশ্নটা, এই যে বিপণন পরিবেশকে আমরা বলছি দুই ভাগে ভাগ করবো, একটা হচ্ছে ব্যষ্টিক পরিবেশ আর একটা হচ্ছে সামষ্টিক পরিবেশ। ব্যষ্টিক পরিবেশটাকে আমরা কি করতে পারবো ভাইয়া, নিয়ন্ত্রণ করতে পারবো, যেটাকে আমরা আমাদের নিয়ন্ত্রণযোগ্য। সো আমি লিখে রাখলাম নিয়ন্ত্রণযোগ্য। ওকে, লিখে রাখলাম নিয়ন্ত্রণযোগ্য। আর সামষ্টিক পরিবেশ আমাদের মূলত অনিয়ন্ত্রণযোগ্য, যেটাকে আমরা আসলে নিয়ন্ত্রণ করতে পারবো না। সো এটা হচ্ছে অনিয়ন্ত্রণযোগ্য। এখন আসো, এই ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলা কি কি, বা ব্যষ্টিক পরিবেশ কি কি হতে পারে। এই যে ব্যষ্টিক পরিবেশের কোম্পানি, এখান থেকে প্রশ্ন কিন্তু এমসিকিউ সিকিউ দুইটা জায়গায় আসে। সো এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি জাস্ট একটু বলে দিই, কোম্পানি, সরবরাহকারী, মধ্যস্থ ব্যবসায়ী, ক্রেতা, প্রতিযোগী এবং জনগোষ্ঠী। এখন তুমি যদি এখানে যাও, এই যে দেখো প্রতিযোগী আছে, ক্রেতা আছে, সরবরাহকারী আছে, মধ্যস্থ, এই তিনটাই আমাদের ব্যষ্টিক পরিবেশের অন্তর্গত। আমি সেটাই তোমাদের দেখানোর ট্রাই করেছি। তাহলে এই যে কোম্পানি, সরবরাহকারী, তারপরে কি ছিল আমাদের ক্রেতা, মধ্যস্থ ব্যবসায়ী, প্রতিযোগী, জনগোষ্ঠী, এগুলো হচ্ছে বেশ ব্যষ্টিক পরিবেশ। আর সামষ্টিক পরিবেশ হচ্ছে এগুলো আমাদের বিভিন্ন পরিবেশগুলো, যেমন জনমিতিক পরিবেশ, মানুষের মানে একটা অঞ্চলের জনসংখ্যা, ওই অঞ্চলের মানুষের ব্যবহার, মানুষের বয়স, পেশা, সবকিছুর যে সমষ্টি, সেটা হচ্ছে জনমিতিক পরিবেশ। হ্যাঁ, আর প্রাকৃতিক পরিবেশ তো আমরা বুঝি, অর্থনৈতিক পরিবেশ আমরা বুঝি, হ্যাঁ, রাজনৈতিক পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ, সাংস্কৃতিক পরিবেশ, এই বিভিন্ন পরিবেশ যেগুলো আছে, যেগুলো বৃহদাকার, যেগুলো চাইলে আমি নিয়ন্ত্রণ করতে পারবো না, এগুলা আমাদের প্রতিষ্ঠানে প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে না, কিন্তু এই জিনিসগুলা আমার
বিপণনে প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে। সো যেগুলা প্রত্যক্ষভাবে আমার বিপণন পরিবেশকে প্রভাব বিস্তার করে সেগুলাকে আমরা নিয়ন্ত্রণযোগ্য বলবো এবং ব্যষ্টিক পরিবেশ বলবো। সেই ব্যষ্টিক পরিবেশের এই যে 6টা উপাদান এগুলো আমরা একটু মাথায় রাখবো: কোম্পানি, সরবরাহকারী, মধ্যস্থ ব্যবসায়ী, ক্রেতা, প্রতিযোগী, জনগোষ্ঠী। আর সামষ্টিক পরিবেশ এগুলো আসলে প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে না, আমাদের আমাদের বিপণন পরিবেশে পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে। আর এই যে পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে সেই পরিবেশগুলো হচ্ছে আমাদের জনমিতিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ওকে, তো আমরা একটু চলে যাব আমাদের আলোচনায়। ওকে, আমরা কোথায় ছিলাম? তাহলে আমাদের বিপণন পরিবেশের নিয়ন্ত্রণযোগ্য শক্তি যেগুলো নিয়ন্ত্রণ করতে পারবো না সেটা কোনটাকে পারবো না? প্রযুক্তিগত পরিবেশ, যেটা সেটাকে নিয়ন্ত্রণ করতে পারবো না। সো আমাদের সঠিক উত্তর হচ্ছে এটা। কোন বাজারে সদস্য সংখ্যা তুলনামূলক সীমিত থাকে? আমরা সবাই জানি সাধারণত সদস্য সংখ্যা সীমিত থাকে হচ্ছে ভাইয়া শিল্প বাজারে। তবে এখানে একটা কথা আছে, আমি বলবো শিল্প বাজার আর ভোক্তা বাজারের মধ্যে পার্থক্য আমরা পড়েছি আমাদের বইগুলোতে। তো ভোক্তা বাজার হচ্ছে সাধারণত যেখানে আসলে ভোক্তারা পণ্য ক্রয় বিক্রয় করে পারিবারিক প্রয়োজনে বা নিজেদের ভোগের জন্য শুধুমাত্র যেখানে পণ্য ক্রয় বিক্রয় করা হয় সেটাই হচ্ছে ভোক্তা বাজার। আর শিল্প বাজার হচ্ছে আমাদের যে কি বলে ব্যবসা বাজার বা শিল্প বাজার, যেখানে মূলত পুনঃ উৎপাদকের বাজার বা পুনঃ বিক্রেতার বাজার আমরা বলি, এই বাজারটা যেখানে আসলে মূলত ভোগের উদ্দেশ্যে পণ্য ক্রয় করা হয় না। তবে ভোক্তা বাজারে আমাদের সদস্য সংখ্যা বেশি থাকে, তবে তারা ক্রয় করে সীমিত আকারে, একটু মাথায় রাখবা। আর শিল্প বাজারে কি সদস্য সংখ্যা কম, কারণ এখানে সাধারণত বিভিন্ন ধরনের কোম্পানিগুলো আসে, বিভিন্ন ধরনের সরকারি প্রতিষ্ঠান আসে, এজেন্সি আসে, বিভিন্ন শিল্প কারখানার জিনিসগুলো আসে। সো সদস্য সংখ্যা কিন্তু সদস্য কম, কিন্তু অধিক পরিমাণে ক্রয়, কারণ এখানে তো স্বল্প পরিমাণে ক্রয় সম্ভব না। ওকে, এটা হচ্ছে শিল্প বাজার। সো সদস্য সংখ্যা তুলনামূলক সীমিত থাকবে কিন্তু শিল্প বাজারে, কারণ সদস্য কম কিন্তু ক্রয়ের পরিমাণটা হবে বৃহৎ। আর এখানে সদস্য বেশি, ক্রয়ের পরিমাণটা হবে সীমিত। আশা করি মনে হয় বুঝতে পেরেছ। আমি ভোক্তা বাজার আর শিল্প বাজার সম্বন্ধে তোমাদের একটু দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা। ভোক্তা বাজার এবং শিল্প বাজারের কয়েকটা জিনিস আমি তোমাদের সাথে একটু শেয়ার করি। ওকে, আমরা যে জিনিসগুলো একটু আসা, এই যে ভোক্তা বাজার এবং শিল্প বাজার, আমি বলছি এই যে ভোক্তা বাজার কি আর শিল্প বাজার কি। এই যে শিল্প বাজারের মধ্যে বা ব্যবসা বাজারের মধ্যে কি থাকে? এটা উৎপাদকের বাজার, পুনঃ বিক্রেতার বাজার, এগুলো আমরা বলেছি অলরেডি। সরকারি বাজার, প্রাতিষ্ঠানিক বাজার, অর্থাৎ এটা কিন্তু একবার বৃহৎ আকার। এখানে মূলত পণ্যটা ভোগের উদ্দেশ্যে ক্রয় বিক্রয় হয় না, বিজনেসের জন্য পারপাসে হয়, সেজন্য এটা ব্যবসায় বাজার বা শিল্প বাজার। আর এটা চূড়ান্ত ভোগের জন্য সাধারণত ক্রয় বিক্রয় হয়, সেজন্য এখানে সদস্য সংখ্যা বেশি কিন্তু ক্রয় হয় সীমিত পরিসরে। এখানে সদস্য সংখ্যা কম কিন্তু ক্রয় হয় বৃহৎ আকারে। আশা করি বুঝতে পেরেছ। এরপরে তাহলে কোন বাজারের সদস্য সংখ্যা তুলনামূলক সীমিত? আমাদের অ্যান্সারটা আসবে অবশ্যই কি শিল্প বাজার। এটা একটু মাথায় রাখবা। এবার পরবর্তী যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা নিয়ে আমরা একটু কথা বলবো। দেখছি কোনটি বিপণন পরিবেশের অনিয়ন্ত্রণযোগ্য? অলরেডি তোমরা জানো এটা কি, যে আমাদের সামষ্টিক পরিবেশ যেটা, সেগুলো সামষ্টিক পরিবেশের উপাদানগুলো কিন্তু অনিয়ন্ত্রণযোগ্য। সো অনিয়ন্ত্রণযোগ্য উপাদানের মধ্যে আমরা সবাই জানি এই যে কোম্পানি, ক্রেতা সাধারণ, সরবরাহকারী বা প্রতিযোগী। হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে আমাদের কি ব্যষ্টিক পরিবেশের উপাদান, আমরা অলরেডি আলোচনা করেছি কিন্তু দেখাইছি। আর তার মানে রাজনৈতিক পরিবেশ তো আমাদের অনিয়ন্ত্রণযোগ্য, কারণ এটা সামষ্টিক পরিবেশের অন্তর্গত। তো সঠিক উত্তর হবে রাজনৈতিক পরিবেশ। এবার পরবর্তী যে প্রশ্নটা আছে, প্রশ্নটা আমরা দেখছি। দেখো বলছে মাথাপিছু আয় নিচের কোন পরিবেশের উপাদান? দেখো, একটা দেশের মাথাপিছু আয়টা অবশ্যই তার অর্থনীতির সাথে রিলেটেড, কারণ অর্থনীতি আমরা সবাই জানি। আমরা যখন মাথাপিছু আয় কিভাবে বের করেছি, আমরা প্রথম পত্রে অলরেডি করেছি। আমরা আমাদের একটা দেশের জাতীয় আয়কে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করে আমরা কি করেছি, মাথাপিছু আয়টা বের করেছি। সো অবশ্যই এটা অর্থনৈতিক পরিবেশের অন্তর্গত। এরপরে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা আমরা নিচ্ছি। প্রশ্নটা কি বলেছে ভাইয়া? বলছে নিচের কোনটি ব্যষ্টিক পরিবেশের উপাদান? কমন প্রশ্ন, এবং আমরা জানি ব্যষ্টিক পরিবেশের উপাদান এই যে প্রাকৃতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, সাংস্কৃতিক পরিবেশ, এই তিনটাই হচ্ছে ভাইয়া সামষ্টিক পরিবেশের উপাদান, আমি বারবার বলেছি। আর শুধুমাত্র ব্যষ্টিক পরিবেশের উপাদান তাহলে কি হবে? কোম্পানি। দেখো এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে এমসিকিউ আসে, আমি সেজন্য এগুলো একটু বেশি দিয়েছি। ব্যষ্টিক পরিবেশের উপাদান ভাইয়া কয়টা? 6টা, আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি।
6টা উপাদান। ওকে, ব্যষ্টিক পরিবেশের উপাদান 6টা। এই 6টা উপাদান কিন্তু আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। বিপণন পরিবেশ মূলত দুই প্রকার, একটা হচ্ছে ব্যষ্টিক পরিবেশ আর একটা সমষ্টিক পরিবেশ। সো এটা নিয়ে আর কথা বলবো না। ক্রেতাদের ক্রয় ক্ষমতা কোন পরিবেশের অন্তর্গত? ভাইয়া, ক্রেতাদের ক্রয় ক্ষমতা সাধারণত তারা যে ক্রয়ের ক্ষমতা সেটা কোন পরিবেশ? অবশ্যই অর্থনৈতিক পরিবেশ, কারণ এটা অর্থের সাথে রিলেটেড। সো আমরা বুঝতেই পেরেছি একটা ক্রেতার ক্রয় ক্ষমতা মূলত তার অর্থনৈতিক পরিবেশের সাথে রিলেটেড। ব্যষ্টিক পরিবেশের উপাদান কোনটা? আমরা অলরেডি জানি যে আমাদের ব্যষ্টিক পরিবেশের উপাদান হবে কি? কোম্পানি। কারণ এই যে আমরা একটু যদি চিন্তা করি তাহলে আমরা দেখব আমাদের এই যে প্রযুক্তি, তারপরে হচ্ছে জনসংখ্যা, সংস্কৃতি, এই তিনটা কিন্তু আমাদের সামষ্টিক পরিবেশের অন্তর্গত। সো ব্যষ্টিক পরিবেশের উপাদান হচ্ছে আমাদের কোম্পানি। সামষ্টিক পরিবেশের উপাদান দেখো, সামষ্টিক পরিবেশের উপাদান কোনটা হবে? আমরা সবাই জানি যে আমাদের এই যে প্রাকৃতিক পরিবেশ সামষ্টিক পরিবেশের অন্তর্গত। ওকে, সো এখানে হবে প্রাকৃতিক পরিবেশ। এবার পরবর্তী যে প্রশ্নটা আছে, প্রশ্নটা আমরা একটু নিচ্ছি। প্রশ্নটা হচ্ছে 22 নাম্বার প্রশ্ন, যেটা আছে ক্রয় বিক্রয়ের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? আমরা অলরেডি এটা আলোচনা করে ফেলেছি। সত্যগত উপযোগ বা মালিকানা সংক্রান্ত। পণ্যের মানের সীমা নির্ধারণ। ভাইয়া, কোন একটা পণ্যের টোটাল কোয়ান্টিটি কিরকম? কোয়ান্টিটি নট, সরি কোয়ান্টিটি না, কোয়ালিটি। কোয়ালিটি মানে হচ্ছে মান। তো একটা পণ্যের মান নির্ধারণ করা বা পণ্যের সর্বোচ্চ পরিমাণ, পণ্যের সক্রিয়তা বজায় রাখার জন্য পণ্যের স্ট্যান্ডার্ড লেভেল পর্যন্ত পণ্যটাকে তৈরি করা, এই যে সীমা নির্ধারণের যে বিষয়টা, সেটাকে আমরা বিপণনের ভাষায় প্রমিতকরণ বলি, প্রমিতকরণ। আর পর্যায়িতকরণ মানে হচ্ছে এই প্রমিতকরণের পরবর্তীতে আমরা কি করি? মান অনুযায়ী বিভিন্ন গ্রেডে, বিভিন্ন বিভাগে আমরা কি করি? পণ্যগুলোকে আলাদা আলাদা, মনে করো তিনটা পণ্যের তিনটা ক্যাটাগরি করলাম, এ বি সি। আমাদের ক্লাসে বিভিন্ন স্টুডেন্ট থাকে না, বিভিন্ন ক্যাটাগরি, একই রকম ভাবে আমরা বিভিন্ন ক্যাটাগরি করলাম। সো এটা হচ্ছে প্রমিতকরণ। সো প্রমিতকরণের যে বিষয়টা, সেটা হচ্ছে কি ভাইয়া? প্রমিতকরণ মানে হচ্ছে কোনো পণ্যের মানের সীমা নির্ধারণ, এটাকে আমরা প্রমিতকরণ বলবো। আর এই যে যখন আমরা ক্যাটাগরিক্যালি এ বি এবং সি এই তিনটা ভাগে ভাগ করব, তখন সেটা হয়ে যাবে পর্যায়িতকরণ। ওকে, তাহলে পর্যায়িতকরণ হচ্ছে যখন আমরা পণ্যের মান অনুযায়ী সেগুলোকে আলাদা আলাদা বিভাগে ভাগ করে ফেলবো, সেটাকে বলবো পর্যায়িতকরণ। আর মানের সীমা নির্ধারণকে বলবো প্রমিতকরণ। আশা করি দুইটার মধ্যে পার্থক্য বুঝছো। আর মৌলিকীকরণ মানে হচ্ছে বাংলা ইংলিশে লিখলে আমরা বুঝবো প্যাকেজিংটা। অর্থাৎ একটা পণ্য তৈরির পর সেটার মান নির্ধারণের পর সেটাকে পর্যায়িত করার পরে আমরা এটাকে প্যাকেজিং এর ব্যবস্থা করব, যাতে পণ্যের কি থাকে, পণ্যটা আকর্ষণীয় হয় এবং এটা কি অক্ষুণ্ণ থাকে বা নষ্ট হওয়া থেকে রক্ষা পায়। সো এটা হচ্ছে মৌলিকীকরণ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা? এই প্রশ্ন আমাকে বলেছে মানের সীমা নির্ধারণ। সো মানের সীমা নির্ধারণটা অবশ্যই প্রমিতকরণ হবে। এবার পরবর্তী যে প্রশ্নটা আছে আমরা একটু প্রশ্নটা দেখব। দেখো বলছে জনাব সাজ্জাদ একজন আলু রপ্তানিকারক। তিনি বিভিন্ন জেলা থেকে আলু ক্রয় করে এ বি সি গ্রেডে বাছাই করে বিদেশি রপ্তানি করেন। জনাব সাজ্জাদের সম্পাদিত কার্যক্রম কোন ধরনের বিপণন কাজের অন্তর্গত? তার কার্যক্রম কোন ধরনের? সে কি করছে? আলু রপ্তানিকারক। তো আলু রপ্তানি করার পর সে আলু ক্রয় করে বিভিন্ন গ্রেডে ভাগ করে ফেলছে, আমরা একটু আগে আলোচনা করেছি। তার মানে সেটাকে কি করছে? অবশ্যই পর্যায়িত করছে। ওকে, পর্যায়িতকরণ, কারণ সে বিভিন্ন গ্রেডে কি করেছে? পণ্যের মান অনুযায়ী সেটাকে ভাগ করে ফেলছে। ওকে, তাহলে সঠিক উত্তর পর্যায়িতকরণ হবে। অলরেডি আমরা আলোচনা করেছি এর আগের প্রশ্নেই। গুদামজাতকরণ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? এটা আমরা শুরুতেই আলোচনা করেছি। এটা অবশ্যই সময়গত উপযোগ সৃষ্টি করে। এরপরে যে প্রশ্নটা আমাদের সেকেন্ড পেপারের এমসিকিউ গুলো খুবই সহজ, তোমরা পারবে। আমি জাস্ট একটু পড়াই দিচ্ছি। উৎপাদন ও ভোগের মধ্যবর্তী সময় পর্যন্ত পণ্যদ্রব্য সংরক্ষণ করার ব্যবস্থাকে কি বলে? উৎপাদন ও ভোগের মধ্যবর্তী সময় পর্যন্ত, খেয়াল করবা, এই যে আমরা পণ্যদ্রব্য সংরক্ষণ করব, এই সংরক্ষণ করাটাই তো আমাদের কি? গুদামজাতকরণ। সো এটা তো একটু আগে আলোচনা করেছি, আমরা পারবো। এবার পরবর্তী যে প্রশ্নটা আছে ভাইয়া, এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু আমরা একটু বোঝার ট্রাই করব। একটু খেয়াল করো, বলছে আমদানিকারক কর্তৃক কাস্টমস ডিউটি পরিশোধ না করা পর্যন্ত আমদানিকৃত পণ্য যে গুদামে সংরক্ষণ করা হয় তাকে কি বলে? ভাইয়া, সাধারণত এই যে গুদামের সংরক্ষণের উপর ভিত্তি করে গুদামকে আমরা মূলত একাধিকভাবে ভাগ করি, তবে মেইন হচ্ছে 3 ভাগ, এছাড়া অন্যান্য ভাগ আছে, 4টা ভাগ করা হয়। তো মেইন 3 ভাগ। একটা হচ্ছে ভাইয়া প্রাইভেট গুদামঘর, একটা হচ্ছে পাবলিক গুদামঘর, আর একটা হচ্ছে বন্ডেড গুদামঘর। এখন প্রাইভেট গুদামঘরটা কি?
মনে করো গুদামঘর, তোমার কোম্পানি নিজেদের জন্য যে গুদামঘরটা নিজেরা করবে, অর্থাৎ সে যে পণ্যটা নিয়ে আসবে বাইরে থেকে, এই পণ্যটা সংরক্ষণ করার জন্য সে প্রাইভেটলি যদি কোনো গুদামঘর তৈরি করে, সেটা হচ্ছে প্রাইভেট গুদামঘর। পাবলিক গুদামঘর কোনটা? পাবলিক গুদামঘর হচ্ছে মানে হচ্ছে সরকার থেকে অনুমতি নিয়ে বা সরকারের অধীনে থেকে কোনো একটা গুদামঘর যদি পরিচালনা করা হয়, যেখানে কি হয়, পণ্য সংরক্ষণ করা হয়। এই সংরক্ষণের জন্য সরকারের পারমিশন নিয়ে এই গুদামঘরগুলো খোলা হয়, বা তার কাছ থেকে অনুমতি নিয়ে বা তার তত্ত্বাবধানে, মানে সরকারি তত্ত্বাবধানে যে গুদামঘরগুলো পরিচালিত হয় সেগুলো পাবলিক গুদামঘর। আর একটা হচ্ছে বন্ডেড গুদামঘরটা কি? বন্ডেড গুদামঘরটা মানে হচ্ছে, ধরো তুমি পণ্যটা বিদেশ থেকে এনেছো, আনার পর এখনো পর্যন্ত তুমি কাস্টমস ডিউটি প্রদান করো নাই, মানে তুমি এখনো কি করো নাই, তুমি ওই যে শুল্ক, আমরা যেগুলো আমদানি শুল্কটা প্রদান করো না। এখন এই যে তুমি কাস্টমসের শুল্কটা প্রদান করো নাই, এটার জন্য তোমাকে কি করতে হবে? এই পণ্যটা তো তোমাকে কাস্টমস থেকে ছাড়বে না, তাহলে এটা কোথায় রাখবে? এটার জন্য একটা গুদামঘর রাখবে, যেখানে পণ্যটা সংরক্ষণ করে থাকবে। সেটাকে মূলত বলা হয় বন্ডেড গুদামঘর। অর্থাৎ আমদানিকারক কর্তৃক কাস্টমস ডিউটি পরিশোধ না করা পর্যন্ত আমদানিকৃত পণ্য যে গুদামে সংরক্ষণ করা হবে সেটা হচ্ছে বন্ডেড গুদামঘর। আশা করি বুঝতে পেরেছো গুদামঘরের বিষয়টা, আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে বন্ডেড গুদামঘর। এবার পরবর্তী যে প্রশ্নটা আছে, প্রশ্নটা দেখো, কিভাবে পণ্যের মৌসুমী চাহিদা পূরণ করা সম্ভব? একই রকম ভাবে এটা সংরক্ষণের মাধ্যমে, মানে কারণ মৌসুমী চাহিদা মানে কি, আমাদের সকল পণ্য বা সকল ফল বা সকল কিছু কিন্তু সব সময় হয় না। সো কিছু শীতকালীন ফল আছে, কিছু গ্রীষ্মকালীন আছে, হ্যাঁ, কিছু আবার 12 মাসি আছে। সো এগুলা হিসাব করে আমরা যদি একটা পণ্যকে চাহিদা, মৌসুমী চাহিদা পূরণ মানে কি, আমি যদি একটা পণ্যকে আরেকটা পণ্যের চাহিদা পূরণ করতে মানে আরেকটা সময় নিতে চাই, অথবা আমরা যদি ওই সময়ে অধিক পরিমাণে চাহিদা পূরণ করতে চাই, তখন আমাকে কিন্তু অবশ্যই সংরক্ষণ করতে হবে। এরপরে আসো বিপণন কার্যক্রম থেকে কখন থেকে শুরু হয়? ভাইয়া বিপণন কার্যক্রম শুরু হয় মূলত বিক্রয়ের পরে তো কোনোদিন হবে না, বিক্রয়ের পরে তো শেষই। উৎপাদনের পূর্বে তো বিপণন হবে না, আগে তো উৎপাদন করতে হবে। তার মানে কি, বিক্রয়ের পূর্বে হবে না, উৎপাদনের পর থেকেই শুরু হবে বিক্রয়ের একেবারেই পর পর্যন্ত, বিক্রয়ের পর পর্যন্ত, মানে উৎপাদনের পর থেকে শুরু করে একেবারে বিক্রয়ের পর পর্যন্ত। বিক্রয়ের পর কিভাবে? কারণ তুমি পণ্য যখন উৎপাদকের কাছ থেকে নিবা, এই উৎপাদনের কাছ থেকে নেওয়ার পর এটাকে বন্টন করবা, বন্টন করার পর ক্রেতা বা ভোক্তার কাছে চলে যাবে। এই যে ভোক্তার কাছে চলে যাবে, যাওয়ার পর এরপরে তুমি ভোক্তাকে কিছু সুবিধা দিবে না, বিক্রয়োত্তর সেবা দিবে না, পণ্যের ওয়ারেন্টি গ্যারান্টি দিবে না। সো এটা হচ্ছে উৎপাদনের পরে, এবং উৎপাদনের পর থেকে শুরু হয়ে একবারে বিক্রয়োত্তর সেবা পর্যন্ত আমাদের কি যে কাজ হয় সেটাই বিপণন কার্যক্রম। সো এটা সঠিক উত্তর কোনটা হচ্ছে? অবশ্যই এটা সঠিক উত্তর হচ্ছে ভাইয়া উৎপাদনের পরে হবে, উৎপাদনের পরে, এটাই হবে সবচাইতে বেস্ট অ্যান্সার। এরপরে আসো আমরা পরবর্তী যে প্রশ্ন, পণ্যের প্রতি গ্রাহকের আকর্ষণ বৃদ্ধি করার জন্য যা প্রয়োজন কোনটা? অবশ্যই মৌলিকীকরণ প্রয়োজন। গ্রাহকের আকর্ষণ বৃদ্ধি করার জন্য বর্তমানে কি করা হয়, অনেক সুন্দর সুন্দর প্যাকেজ তৈরি করা হয়। দেখা গেছে অনেক সেলিব্রিটির ছবি দিয়েও অনেক প্যাকেজ দেয়, হ্যাঁ। তারপরে বিভিন্ন দেখো শোরুমে গেলে দেখবা কত সুন্দর সুন্দর মেয়ে এবং ছেলের ছবি দেওয়া থাকে বিভিন্ন প্যাকেটের মধ্যে, হ্যাঁ। তো আমরা বুঝতেই পারি যে এটা মৌলিকীকরণের কাজ। এরপরে যে প্রশ্নটা হচ্ছে, বলছে বিপণনের মাধ্যমে যে সকল উপযোগ সৃষ্টি হয়, সময়গত উপযোগ সৃষ্টি হয় গুদামজাতকরণের মাধ্যমে, সত্যগত হয় ক্রয় বিক্রয়ের মাধ্যমে, স্থানগত হয় পরিবহনের মাধ্যমে, মানে 1 2 3 সবকিছুই হচ্ছে গুদামজাত আমাদের কিসের মাধ্যমে? বিপণনের মাধ্যমে। এরপরে পূর্ব নির্ধারিত মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন ভাগে ভাগ করলে সেটাকে কি বলে ভাইয়া? সেটাই তো পর্যায়িতকরণ। আমরা তো অলরেডি আমরা বলেছি পর্যায়িতকরণ জিনিসটা কি, এটাকে বিভিন্ন গ্রেডে বা ভাগে ভাগ করাকে আমরা পর্যায়িতকরণ বলবো। পরের যে প্রশ্নটা আছে, প্রশ্নটা কি বলেছে, আমরা উদ্দীপকটা যদি একটু দেখি, জনাব শাহিদ মুন্সিগঞ্জ থেকে উন্নত মানের আলু সংগ্রহ করে নিজস্ব ব্যবস্থাপনায় সংরক্ষণ করে পরবর্তীতে ক্রেতার চাহিদা অনুযায়ী সারা বছর আলু সরবরাহ করে। বুঝতেই পারছো কি বলতে চাচ্ছে, এতে তিনি আর্থিকভাবে লাভবান হন, ক্রেতারাও তার জন্য সারা বছর আলু ক্রয় করতে পারে। এই যে তিনি কি করছে, এই যে সংরক্ষণ করেছে আলু সংরক্ষণে, এটা অবশ্যই কিসের কাজ? গুদামজাতকরণের কাজ। সো আমরা বুঝতেই পারছি এই জিনিসটা কি হতে পারে। পণ্যের নির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ করার কাজ হচ্ছে প্রমিতকরণ, এটা আমরা জানি। এবার 35 নম্বর প্রশ্নটা আমরা একটু দেখব, উৎপাদকদের নিয়ে কোন বাজার গঠিত হয়? ভাইয়া
উৎপাদকদের নিয়ে আমরা যদি একটু চিন্তা করি, উৎপাদকদের দিয়ে আমাদের কি হয়, এই যে ভোক্তা বাজার হবে, না পণ্য বিক্রেতার বাজার হবে, না সরকারি বাজার হবে, না শিল্প বাজার হবে? ভাই আমরা সবাই জানি উৎপাদকদের নিয়ে আমাদের মূলত কি হবে, উৎপাদকদের নিয়ে হবে আমাদের শিল্প বাজার। ওকে, তো এটা হচ্ছে শিল্প বাজার, কারণ শিল্প বাজার এবং ভোক্তা বাজারের মধ্যে আমরা পার্থক্য দেখাচ্ছি। এই যে একটু দেখো, শিল্প বাজার এবং ভোক্তা বাজারের মধ্যে আমাদের পার্থক্য কিন্তু আমরা অলরেডি আলোচনা করেছি এর পূর্বে। এই যে উৎপাদকদের বাজার, পণ্য বিক্রেতার বাজার, সরকারি বাজার, প্রাতিষ্ঠানিক বাজার, এই সব কিছুই শিল্প বাজার বা ব্যবসায় বাজারের অন্তর্গত। ওকে, সো এখানে আমাদের সঠিক উত্তর হবে কি, শিল্প বাজার। এবার পরবর্তী যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা একটু আমরা দেখব। প্রশ্নটা কি বলেছে ভাইয়া? বলছে ভোক্তার রুচি, পছন্দ, অভ্যাস, প্রয়োজন ও চাহিদা সম্পর্কে যে তথ্য সংগ্রহ করা হয় সেটা কি তথ্য? সেটাই হচ্ছে বাজার তথ্য। সেটাই বাজার তথ্য। আমরা সবাই জানি যে বাজার তথ্যের মেইন কাজ হচ্ছে আমাদের ওই বাজারে বা আমি যেখানে আসলে উৎপাদন কার্যক্রম বিপণনের কাজটা করব, উৎপাদন ও বিপণনের কাজ, সেখানে ভোক্তাদের রুচি, চাহিদা, প্রয়োজন, অভ্যাস, পছন্দ সব কিছু সম্বন্ধে আমার একটা তথ্য নিতে হবে। এটাকে আমরা বলি মার্কেটিং এর ভাষায় বাজার তথ্য। ওকে, এবার পরবর্তী যে প্রশ্নটা আছে, প্রশ্নটা কি বলেছে? বলছে জনাব মাহির তার কারখানায় জুতা তৈরি করে বিভিন্ন বিক্রয় কেন্দ্রের মাধ্যমে তা বিক্রি করেন। আকর্ষণের জন্য প্রতিষ্ঠানটি 1 বছরের ওয়ারেন্টি দেয়। ওকে, ক্রেতা আকর্ষণের জন্য বিক্রি আসানোর জন্য আবার বর্তমানে মাহির ব্যক্তিক বিক্রির সাহায্য নেওয়ার চিন্তা করছে। তাহলে আমরা যদি একটু চিন্তা করি মাহির কি করতেছে মূলত, এই যে বিক্রি বাড়ানোর জন্য মাহির বিপণন মিশ্রণে কোন হাতিয়ারটি ব্যবহার করতে চাচ্ছেন? আমরা সবাই একটা বিষয় জানি, তোমাদের যদি ভুল না হয়ে থাকে তোমরা সবাই কিন্তু এই জিনিস জানো, সেটা হচ্ছে ভাইয়া এই কি বলবো এটাকে, বিপণন মিশ্রণের হাতিয়ার মূলত আমরা যদি চিন্তা করতে চাই 4P বলা হয় এটাকে। 4P, 4P মানে কি? 4P মানে হচ্ছে প্রাইস, প্রথমে আমি প্রাইস না লিখে প্রোডাক্ট লিখি। প্রোডাক্ট, প্রাইস, তারপর হচ্ছে প্লেস, প্রমোশন। ওকে, প্রাইস মানে পণ্য মূল্য, তারপরে এটাকে প্লেস বা আমরা ফিজিক্যাল অ্যাকসেশন বলবো আর কি, মানে বন্টন, বা এটাকে অনেকে স্থানও বলতে পারো। আর এটা হচ্ছে প্রসার। এই 4P বলা হয় বিপণন মিশ্রণ। এর মধ্যে এই যে যেহেতু ব্যক্তি বিক্রির সাহায্যে নিচ্ছে, মানে ব্যক্তি বিক্রয় মানে যে একবারে ডিরেক্ট সরাসরি কাস্টমারদের সাথে কন্ট্যাক্ট করে বিক্রয় যেটা, সেটা তো এটা মূলত আসলে প্রমোশনের একটা অংশ, প্রসারের একটা অংশ। ওকে, আর মাথায় রাখবা এই যে একটা প্রশ্ন মাঝে মধ্যে আসে, এই যে 4P, এই 4Pর মধ্যে সাধারণত ক্রেতা থাকবে মাঝখানে। হ্যাঁ, ক্রেতার মাঝে কিন্তু আমাদের কি থাকবে, এই যে চারপাশে পণ্য, তারপরে যদি আমি চিন্তা করি মূল্য, বন্টন, প্রসার, ক্রেতা থাকে মাঝখানে। ওকে ওকে, এখন এই হচ্ছে বিষয়। তাহলে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে ভাইয়া? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কি ভাইয়া? প্রসার। লুথার বন্ড এই 4Pর জায়গায় আধুনিক আবার একটা 4C এর উৎপত্তি করছে। এখানে কি একটা হচ্ছে কাস্টমার সলিউশন, CUSTOM এর কাস্টমার সলিউশন, কাস্টমার সলিউশন, কাস্টমার কস্ট, কাস্টমার কস্ট। ওকে, আর একটা হচ্ছে কনভেনিয়েন্স, কনভেনিয়েন্স। ওকে, কনভেনিয়েন্স। তাহলে কমিউনিকেশন, এই 4টা C এনেছে উনি লুথার বার্ন। ওকে, কমিউনিকেশন, COMM, COMMUNICATION। আচ্ছা, বুঝে নিও এই 4টা জিনিস। কাস্টমার সলিউশন মানে আসলে ক্রেতা কি চায়, ক্রেতার চাহিদা অনুযায়ী। কাস্টমার কস্ট, ক্রেতা আসলে কতটুকু ব্যয় করতে পারবে সেই বিষয়টা আমাদের। কনভিন্স হচ্ছে ওই পণ্যটা পাওয়ার ক্ষেত্রে ক্রেতা আসলে কি ধরনের সুবিধা পাবে, তাকে আসলে কিভাবে পণ্যটা সম্বন্ধে আমরা কি করব, মানে পণ্যটা
প্রাপ্তিতে সে সুবিধা পাবে, মানে কোন জায়গায় তার কাছাকাছি যতটুকু আমরা কি করতে পারি, পণ্যটা পৌঁছাতে পারি, সেই সুবিধাটাই হচ্ছে কনভেনিয়েন্স। আর কমিউনিকেশনটা হচ্ছে লুথেন বার্নের মতে হচ্ছে কি, ক্রেতা কোন উপায়ে কত সহজে আসলে আমাদের কাছে পৌঁছাতে পারবে, আমরা কত সহজে তার কাছে পৌঁছাবো, সেটাই হচ্ছে 4C। তাহলে 4P জিনিসটা আমরা বুঝলাম মার্কেটিং এ, আবার 4C জিনিসটা বুঝলাম। অনেক সময় এখান থেকে এমসিকিউ আসে 4C, কাস্টমার সলিউশন, কাস্টমার কস্ট, কনভেনিয়েন্স আর কমিউনিকেশন। এই চারটা জিনিসকে আমরা 4C বলবো লুথার বার্নের। আর 4P হচ্ছে মার্কেটিং প্রমোশন থেকে শুরু করে আমাদের কি হবে, প্রাইস, প্রোডাক্ট, প্লেস, প্রমোশন। ওকে, তো আমরা মোটামুটি 38 নম্বর প্রশ্নে চলে এসেছি। দেখো বলছে বিপণন মিশ্রণের কোন স্থানে ভোক্তা অবস্থান করে। একটু আগে আমরা বলেছি বিপণন মিশ্রণের 4টা জায়গায় বলেছি। এরপরে এই পাশে আমরা কি লিখছি, প্রাইস লিখেছি। আচ্ছা যাই হোক, প্রাইস, তারপরে হচ্ছে প্রোডাক্ট, হ্যাঁ, প্রমোশন, প্লেস, প্রমোশন, এই 4টা জিনিস লিখেছি। আর মাঝখানে কাকে লিখেছি, ক্রেতাকে। তার মানে বিপণন মিশ্রণ, এই যে মার্কেটিং মিক্স বলা হয়েছে 4P কে, 4P, এটার কোন স্থানে ভোক্তা অবস্থান করে? অবশ্যই আমরা দেখেছি কেন্দ্রবিন্দুতে। আমাদের পরবর্তী যে প্রশ্নটা আছে, কিসের ভিত্তিতে বাজার বিভক্তিকরণ করা হয়? মাথায় রাখবা, বাজার বিভক্তিকরণ করা হয় মূলত সমজাতীয় বৈশিষ্ট্যের পণ্যের ভিত্তিতে আমরা বাজারটাকে কি করব, বিভক্তি করবো। এটা সমজাতীয় বৈশিষ্ট্যের হবে, খুবই কমন জিনিস। এবার পরবর্তী প্রশ্ন, এই প্রশ্নটা আমরা যদি কার্যকর বাজার বিভক্তিকরণের বিবেচ্য বিষয়, ভাইয়া কার্যকর বাজার বিভক্তিকরণের ক্ষেত্রে আমাদের কি থাকতে হবে, এই যে বিবেচ্য বিষয়টা, যেমন আমাদের পরিমাপযোগ্যতা থাকতে হবে, বা পরিমাপযোগ্য বলা হয়, বইতে পরিমাপযোগ্য আছে, প্রবেশযোগ্য আছে, পৃথক আছে বা পৃথকীকরণ আছে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে কার্যকর বাজার বিভক্তিকরণের বিবেচ্য বিষয়। সো এখানে সঠিক উত্তর কিন্তু 3টাই হচ্ছে, 1 2 3। তো আমরা সঠিক উত্তর 3টাই নিব। ওকে, আমরা কিন্তু আমাদের আলোচনায় মোটামুটি চলে এসেছি। গুরুত্বপূর্ণ অনেকগুলো আলোচনা হয়ে গেছে। এরপরে দেখো এই প্রশ্নটা, বিপণন মিশ্রণের উপাদানগুলো আমরা কিন্তু অলরেডি আলোচনা করে ফেলেছি। সো এটা তোমরা এমনিতেই পারবা। দেখো আলোচনা করলে কি হবে, পণ্য মূল্য বন্টন প্রসার। কোথায় আছে, এই যে পণ্য মূল্য বন্টন ও প্রসার, প্রোডাক্ট, প্রাইস, তারপরে কি, প্লেস, প্রমোশন। ওকে, বিপণন প্রসারের অন্তর্ভুক্ত বিষয় কি? বিপণন প্রসারে আমরা কি করি, আমরা বিপণন প্রসারের মধ্যে আমরা কি করি, ব্যক্তিক বিক্রয় করি, বিক্রয় প্রসার করি। অর্থাৎ বন্টন তো বিপণন প্রসারের অন্তর্গত না। বিপণন প্রসারের অন্তর্গতর মধ্যে আমাদের কি আছে, বিজ্ঞাপন আছে, ব্যক্তিক বিক্রয় আছে, বিক্রয় প্রসার আছে, তারপরে আমাদের প্রচার আছে, জনসংযোগ আছে, আমাদের কি আছে, বিক্রয়কীয়তা আছে, তারপরে আমাদের হচ্ছে ব্যক্তিক বিক্রয় আছে। এই জিনিসগুলো হচ্ছে বিপণন প্রসারের অন্তর্গত। সো এখানে ব্যক্তিক বিক্রয় আছে, বিক্রয় প্রসার আছে, বন্টন না। সো বিপণন প্রসারের অন্তর্ভুক্ত বিষয় হচ্ছে 1 এবং 3। কোথায় আছে, খতে 1 এবং 3। সবাই ক্লিয়ার কিনা একটু আমাকে বলিও। বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে অবস্থান করে আমাদেরকে ভোক্তা, আমরা সবাই জানি। তো বিপণন মিশ্রণের ক্রেতা বা ভোক্তার কথা আমরা বলেছি। যারা ব্যক্তিগত ভোগের জন্য পণ্য ক্রয় করে তারা কোন বাজারে, আমরা তো আগেই বলেছি এটা হচ্ছে কি, ভোক্তা বাজার, শিল্প বাজার না। শিল্প বাজারে হচ্ছে মূলত পণ্য উৎপাদনের বাজার বা পণ্য বিক্রেতার বাজার। তো ভোক্তা বাজারে হচ্ছে যারা ব্যক্তিগত ভোগের জন্য পণ্য ক্রয় করে। এরপরে দেখো, পরিবারের জীবন চক্রের উপর ভিত্তি করে কোন বাজারকে বিভক্ত করলে তা কোন বাজার, কোনো বাজারকে বিভক্ত করলে, পরিবারের জীবন চক্রের উপর ভিত্তি করে কোনো বাজারকে বিভক্ত করলে তা কোন বাজারে হবে? আমরা সবাই জানি এটা হচ্ছে মূলত, মাথায় রাখবা, জনসংখ্যা বিষয় বিভক্তিকরণ। ওকে, জনসংখ্যা বিষয় বিভক্তিকরণ, এটা পরিবারের বিষয়, তো সেজন্য। এরপরে দেখো, বাজার বিভক্তিকরণে কাকে বিভিন্ন শ্রেণীতে, বাজার বিভক্তিকরণ কাকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে? বাজার বিভক্তিকরণ কাকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে? পণ্যকে, বন্টন প্রণালীকে, ক্রেতাদেরকে, না বিক্রেতাকে? আমরা তো সবাই জানি যে বাজার বিভক্তিকরণ আমরা কাকে ভাগ করি বলতো, আমরা কি পণ্যকে ভাগ করি, নাকি হচ্ছে বন্টন প্রণালীকে ভাগ করি, না ক্রেতাদেরকে ভাগ করি? অবশ্যই আমরা ক্রেতাদেরকে ভাগ করি 100%, কারণ ক্রেতাদেরকে আমরা বিভিন্ন শ্রেণীতে ফেলি। এরপর আসে, কারা ভোক্তা বাজারের সদস্য? কারা?
একটু খেয়াল করো তো, ভোক্তা বাজারের সদস্য মানে হচ্ছে যারা কি করে, চূড়ান্ত ভোক্তারা, শিল্প উৎপাদকরা, খুচরা ব্যবসায়ীরা, পাইকারীরা। তো সদস্য হচ্ছে যারা চূড়ান্ত পণ্যটা ভোগ করবে, তারাই ভোক্তা বাজারের সদস্য, আমরা সবাই জানি। এরপরে দেখো আমাদের পরবর্তী যে প্রশ্নটা, জরুরি পণ্য ভাইয়া, জরুরি পণ্য কোনটা? জরুরি পণ্য কিন্তু চাল না, হ্যাঁ চাল কিন্তু আবশ্যক পণ্য, জরুরি পণ্য না। ছাতা এবং ঔষধ, এই দুইটা হচ্ছে জরুরি পণ্য। আমরা পণ্যের শ্রেণী বিভাগ একটু দেখবো এখন, তাহলে সঠিক উত্তর হচ্ছে 2 এবং 3। আমরা সঠিক উত্তরটা নিচ্ছি 2 এবং 3। তো আমরা একটু পণ্যের শ্রেণী বিভাগটা দেখি, যেটা আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। আমরা পণ্য শ্রেণী বিভাগটা দেখলে একটু বুঝতে পারবো। দেখো ফার্স্ট অফ অল আমরা একটু আলোচনা করে নিই। পণ্য শ্রেণী বিভাগে আমরা মূলত পণ্যকে দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ভোগ্য পণ্য আর একটা হচ্ছে শিল্প পণ্য। তো ভোগ্য পণ্য তো আমরা জানি সাধারণত চূড়ান্তভাবে ভোগের জন্য যে পণ্যটা ক্রয় করা হয় সেটা ভোগ্য পণ্য। এই ভোগ্য পণ্যকে আমরা আবার 4টা ভাগে ভাগ করব। কয় ভাগে ভাইয়া? 4 ভাগে। একটা হচ্ছে ভাইয়া সুবিধাজনক পণ্য, সুবিধাজনক পণ্য, একটা হচ্ছে শপিং পণ্য, একটা হচ্ছে বিশিষ্ট পণ্য, একটা হচ্ছে অযাচিত পণ্য। এখন সুবিধাজনক পণ্য মানে যে পণ্য, এগুলা কিন্তু ভোগ্য পণ্যের প্রকারভেদের মধ্যে। তো সুবিধাজনক পণ্যটা কি? যে পণ্যগুলো আসলে সুবিধাজনক, মানে আমাদের ক্রয়ের জন্য সবসময় আমরা পেয়ে থাকি। যেমন এর মধ্যে আবশ্যক পণ্য আছে, চাল ডাল, যেগুলো আমাদের লাগবে আবশ্যকীয়। লোভনীয় পণ্য আমরা জানি চকলেট, আইসক্রিম, বা আমাদের ওই যে ফুচকা টুচকা জাতীয় যে জিনিস, মানে আমাদের দেখলে জিভে জল আসে আর কি, সেগুলো আর কি। সরবরাহ পণ্য মানে হচ্ছে বিশেষ করে শহর অঞ্চলে যারা কি করে, বাসা বাড়িতে থাকে, তারা ঘরে বসে যেই পণ্যগুলো পেয়ে যায়। অনেক সময় দেখবা যে ডিম পায়, তারপরে বিভিন্ন শাকসবজি পায়, বিভিন্ন ধরনের জিনিস যেগুলো ঘরে চলে আসে। যদিও আধুনিক বর্তমানে অনেক কিছু ঘরে চলে আসে। জরুরি পণ্য আমরা সবাই জানি। জরুরি পণ্য বলতে ধরো বিভিন্ন ঔষধ, বা যদি ইম্পর্টেন্ট কোনো ওষুধপত্র যেগুলো আর কি, সেগুলো হচ্ছে জরুরি পণ্য। শপিং পণ্য, শপিং পণ্যের মধ্যে একটা হচ্ছে শৌখিন আর একটা হচ্ছে সেবা। শৌখিন পণ্যটা হচ্ছে সাধারণত আমরা জানি যেগুলা সাধারণত সবসময় ক্রয় করা হয় না। শপিং পণ্যটা সাধারণত সবসময় ক্রয় করা হয় না। এটা কিন্তু যখন ক্রয় করে তখন ওই ক্রেতা কি করে, ক্রেতা পণ্যের সাইজ, কালার, বিভিন্ন ডিজাইন, বিভিন্ন জিনিস দেখে কিন্তু ক্রয় করে। আর সেবা পণ্য তো বুঝো যেগুলো আসলে। এরপরে বিশিষ্ট পণ্য, বিশিষ্ট পণ্যটা হচ্ছে যে পণ্যটা আসলে বিশিষ্ট, সমাজের বিশিষ্ট ব্যক্তিগত কিনে, যারা আসলে উচ্চ ক্ষমতা সম্পন্ন বা আর্থিক অবস্থা ভালো যাদের, তারা এটা কিনে। যেমন হচ্ছে ধরো দামি ক্যামেরা, দামি ঘড়ি, এই জাতীয় জিনিসগুলো আর কি বিশিষ্ট পণ্যের মধ্যে পড়ে। অযাচিত পণ্যের মধ্যে আমরা দুই ধরনের পণ্য দেখি। একটা হচ্ছে আসলে অযাচিত পণ্যটা হচ্ছে কি, যে পণ্য সম্বন্ধে ক্রেতাদের পূর্ব কোনো ধারণা থাকে না, ক্রেতারা আসলে পূর্ব কোনো ধারণা করতে পারে না যে পণ্য সম্বন্ধে, সেটাই হচ্ছে অযাচিত পণ্য। আর অযাচিত পণ্যের মধ্যে একটা হচ্ছে নতুন অযাচিত পণ্য, আর একটা হচ্ছে নির্মিত অযাচিত পণ্য। নতুন অযাচিত পণ্য মনে করো প্রেসার কুকার, এটা একটা নতুন অযাচিত পণ্য। আর নির্মিত মানে হচ্ছে, নির্মিত অযাচিত পণ্যের মধ্যে আমাদের অগ্নি নির্বাপক যে যন্ত্র, এটা একটা নির্মিত অযাচিত পণ্য। ওকে, এরপর আসো শিল্প পণ্য। শিল্প পণ্যের মধ্যে আমরা 3টা ভাগ পেয়েছি, একটা হচ্ছে কাঁচামাল ও যন্ত্রাংশ, একটা হচ্ছে মূলধন জাতীয় পণ্য। মূলধন জাতীয় পণ্যতে আমরা আবার 2 ভাগে ভাগ করবো, একটা হচ্ছে স্থাপন, আর একটা হচ্ছে আনুষঙ্গিক যন্ত্রপাতি, আর একটা হচ্ছে উপকরণ ও সেবা। এ হচ্ছে আমাদের মোটামুটি পণ্যের প্রকারভেদ। সো জরুরি পণ্যের মধ্যে আমরা কি পেলাম? জরুরি এই এটাকে বলা যায় ধরো আমাদের নিয়মিত অযাচিত ব্যাপক যে যন্ত্র, এটা একটা নিয়মিত অযাচিত পণ্য। ওকে, এরপর আসো শিল্প পণ্য। শিল্প পণ্যের মধ্যে আমরা 3টা ভাগ পেয়েছি, একটা হচ্ছে কাঁচামাল ও যন্ত্রাংশ, একটা হচ্ছে মূলধন জাতীয় পণ্য। মূলধন জাতীয় পণ্যতে আমরা আবার 2 ভাগে ভাগ করবো, একটা হচ্ছে স্থাপন, আর একটা হচ্ছে আনুষঙ্গিক যন্ত্রপাতি, আর একটা হচ্ছে উপকরণ ও সেবা। এ হচ্ছে আমাদের মোটামুটি পণ্যের প্রকারভেদ। সো জরুরি পণ্যের মধ্যে আমরা কি পেলাম? জরুরি পণ্যের মধ্যে ভাইয়া আমরা পাবো হচ্ছে ছাতা এবং ঔষধ। ওকে, 2 এবং 3 অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি। যা অদৃশ্যমান কিন্তু ভোক্তাত্ব জন্য অভাব মেটাতে সক্ষম এমন কিছু বিষয়কে আমরা সেবা বলে, আমরা সবাই জানি এটা। সো এটা নিয়ে আর কথা বলবো না। পণ্যের জীবন চক্রের কোন স্তরে, এটা নিয়ে একটু কনফিউশন আছে অনেক জায়গায়, কোন স্তরে বিক্রয় সবচেয়ে বেশি, এটা হচ্ছে কথা। আমরা পণ্যের জীবন চক্র সম্বন্ধে সবাই জানি। আমাদের হচ্ছে পণ্য জীবন চক্রের 5টা পর্যায় থাকে। একটা হচ্ছে পণ্য উন্নয়ন পর্যায়, উন্নয়ন, যখন পণ্যটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করে মার্কেটে আসে। এরপরে সূচনা, যখন এটা একবারে পণ্যের সূচনা স্তর। এরপরে সূচনার পরে কি? প্রবৃদ্ধি, যেখানে পণ্য একবারই সবচেয়ে বেশি বিক্রয় এবং মুনাফা বেড়ে যায়। এরপরে হচ্ছে পূর্ণতা, পূর্ণতা যেখানে বিক্রয় সবচেয়ে বেশি হয়, তবে
একক প্রতি মুনাফাটা আস্তে আস্তে হ্রাস পায়, আর সর্বশেষ হচ্ছে পতন, খতম মানে শেষ হয়ে যাবে। তাহলে এই যে পণ্যের জীবন চক্রের 5টা স্তর, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের পণ্যের জীবন চক্রের স্তরগুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে খুব ভালোভাবে। তাহলে পণ্য উন্নয়ন স্তর, একবারই পণ্যটা যখন সর্বপ্রথম মার্কেটে আনবে তখন যে স্তরে থাকে। সূচনা মানে হচ্ছে এটা যখন মার্কেটে চলে আসে তখন যে অবস্থায় থাকে। প্রবৃদ্ধি, যেখানে গিয়ে পণ্যের বিক্রয়টা সব বেড়ে যায় এবং মুনাফার পরিমাণ সর্বোচ্চ হয়ে যায়, সেটা হচ্ছে প্রবৃদ্ধি। প্রবৃদ্ধির পরে হচ্ছে পূর্ণতা, যে স্তরে গিয়ে বিক্রয় সবচেয়ে বেশি হয়, সবচেয়ে বেশি হবে, বাট মুনাফা কিন্তু প্রবৃদ্ধির মতো হবে না, মুনাফার একক প্রতি মুনাফাটা আস্তে আস্তে কমে যাবে। আর পতন মানে হচ্ছে এই স্তরে আসলে পণ্যের আর আসলে বিক্রয়টা বাড়ে না, ক্রমান্বয়ে হ্রাস পেতে পেতে একটা সময় পণ্যটা কি মার্কেট থেকে হারিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। ভোক্তারা বা ক্রেতারা অন্য পণ্য, নতুন পণ্য ক্রয়ের আকর্ষণ বৃদ্ধি পায়। তাহলে এই প্রশ্নের যে সঠিক উত্তর, পণ্যের জীবন চক্রের কোন স্তরে বিক্রয় সবচেয়ে বেশি বলছে, তো এটা সঠিক উত্তর হবে পূর্ণতা, মানে বিক্রয় সবচেয়ে বেশি। আর যদি বলতো মুনাফার পরিমাণ সর্বাধিক হয় তখন আমরা দিতাম হচ্ছে পণ্য প্রবৃদ্ধি। ওকে, তো এখানে কিন্তু একটা কনফিউশন তৈরি হয়, তাহলে আমরা পূর্ণতা স্তরটা নিব এখানে। এরপরে আসো আমাদের যে পরবর্তী প্রশ্ন হচ্ছে, মিসেস সাকুরা বৈশাখী মেলায় ঘুরতে গিয়ে হঠাৎ ফুচকা দেখে আকৃষ্ট হন। বুঝে গেছো, 1 প্লেট ফুচকা খান, পরবর্তীতে তার পেট ব্যথা হতে বলে তিনি একটি ব্যথানাশক ওষুধ খান। তাহলে সাকুরা মেলা থেকে যে খাবার খেয়েছে সেটা কি পণ্য, সেটা লোভনীয় পণ্য, ফুচকা, স্পেশালি মেয়েদের। একেবারে ওই যে হসপিটালে যাক আর যেখানেই যাক এটা ছাড় নাই, কথা বলছো, ফুচকা, বেলপুরি, চটপটি যা আছে মনে করো দুনিয়ার কি বলবো, আচ্ছা যাই হোক, এটা অনেকে আবার মাইন্ড করবে মজা করছি, মাইন্ড করো না। এরপরে দেখো, যেসব পণ্য দেখতে চমৎকার, দেখতে কি সুন্দর, উন্নত প্রযুক্তি ও কারিগরি নৈপুণ্য দ্বারা তৈরি এবং সহজে অন্যান্য পণ্য থেকে পার্থক্য করা যায়, সে সকল পণ্যকে আমরা কি বলবো, অবশ্যই বিশিষ্ট পণ্য। কারণ এই পণ্যটা সবাই কিনতে পারবে না, আমার মতো গরিব যারা আছে তারা পারবে না, তো এটা বিশিষ্ট পণ্য, অনেক দামি জিনিসপত্র পণ্য আর কি। উৎপাদন ব্যয়ের সঙ্গে নির্দিষ্ট মুনাফা যোগ করে মূল্য নির্ধারণ পদ্ধতিকে আমরা কি বলি, ব্যয় যোগ মুনাফা। আমরা উৎপাদন মূল্য নির্ধারণের বিভিন্ন পদ্ধতি জানি। একটা হচ্ছে এই যে ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ, ভ্যালু, একটা হচ্ছে ব্যয় যোগ মুনাফা, একটা হচ্ছে ভারসাম্য, একটা হচ্ছে দরপত্র ভিত্তিক ভারসাম্য হচ্ছে আমরা সবাই জানি ভারসাম্য বিন্দু মানে আয় ব্যয় সমান যে বিন্দুতে হয় সেটা ভারসাম্য বিন্দু, সেটার সাথে মুনাফা যোগ করা হয়, ব্যয়ের সাথে মুনাফা যোগ করে বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়। এরপরে ভ্যালু ভিত্তিক, অর্থাৎ মার্কেটের ভ্যালু অনুসারে, পণ্যের ভ্যালু অনুসারে মূল্য নির্ধারণ হয়, দরপত্র ভিত্তিক হয়। সো এখানে সঠিক উত্তর হচ্ছে উৎপাদন ব্যয়ের সঙ্গে যখন আমরা মুনাফা যোগ করবো সেটা ব্যয় যোগ মুনাফা হবে। উৎপাদন ব্যয় যখন আমরা করেছি তখন আমরা জানি, সো সঠিক উত্তর হবে ব্যয় যোগ মুনাফা। জনাব নিয়ন মিয়াবাড়ির জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয়ের উদ্দেশ্যে রওনা হন। অবিরাম বৃষ্টির কারণে রাস্তার পাশে একটি দোকান থেকে ছাতা ক্রয় করেন, তার মানে এটা তার তখন জরুরি পণ্য। এমনকি আরেকটা তথ্য তোমাদের কি, ধরো সাধারণত আমরা মিষ্টি, মিষ্টি কিন্তু আমাদের জন্য জরুরি পণ্য না, কথা বুঝছো, এটা লোভনীয় পণ্য বলতে পারে। কিন্তু যখন তোমার বাসায় বাচ্চা কান্না করবে মিষ্টি খাওয়ার জন্য, তখন উদ্দীপক এরকম থাকতে পারে, তোমার বাসায় কান্না করতেছে বাচ্চা মিষ্টি খাওয়ার জন্য, তখন তোমার জন্য মিষ্টিটা কি পণ্য হয়ে যাবে, জরুরি পণ্য। ওকে, এবার পরবর্তী প্রশ্নটা আমরা শুরু করব। পরবর্তী প্রশ্ন, যেখানে পণ্যের মোট আয় ও মোট ব্যয় সমান হয়, একটু আগে বলেছি আয় ব্যয় সমান হলে সেটাকে আমরা সমচ্ছেদ বিন্দু বলি, ইংলিশে বিইপি, ব্রেক ইভেন পয়েন্ট, বাংলায় বলে সমচ্ছেদ বিন্দু, যেটাকে আমরা ভারসাম্য বিন্দু বলবো। অর্থাৎ প্রতিষ্ঠানের আয় মনে করো 100 টাকা হয়েছে, ব্যয়ও হবে 100, তো মুনাফা কত, এখানে মুনাফা হচ্ছে 0, এটাই ভারসাম্য বিন্দু। ওকে, এবার পরবর্তী যে প্রশ্নটা আছে, প্রশ্নটা আমরা একটু নিব। বলছে পণ্যের জীবন চক্রের কোন স্তরে বিক্রয় দ্রুত বাড়তে থাকে। আমরা একটু আগে বলেছি পণ্যের বিক্রয় দ্রুত বাড়তে থাকে কোন স্তরে, প্রবৃদ্ধি স্তরে, প্রবৃদ্ধি স্তরে। সঠিক উত্তর হবে প্রবৃদ্ধি, অলরেডি আমরা আলোচনা করেছি। কোনটি শিল্প পণ্য ভাইয়া, শিল্প পণ্য আমরা ভোগ্য পণ্য বলেছি। দেখো ফ্রিজ, টিভি, ঘড়ি, এগুলো কিন্তু আমাদের ভোগ্য পণ্য। তার মানে শিল্প পণ্যের মধ্যে আছে আমাদের কি, ইঞ্জিন, আমরা কাঁচামাল, যন্ত্রাংশ, এই জিনিসগুলো কিন্তু শিল্প পণ্যের মধ্যে পড়েছি, সো ইঞ্জিন হবে।
এরপরে পণ্য জীবন চক্রের স্তর কয়টা, এটা অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি। 5টি স্তর: পণ্য উন্নয়ন, সূচনা, প্রবৃদ্ধি, পূর্ণতা, পতন। ওকে, এরপরে আমরা কোনটি লোভনীয় পণ্য? ভাইয়া লোভনীয় পণ্য কোনটা? দেখেই বোঝা যাচ্ছে লোভনীয় পণ্য কোনটা। এই যে ল্যাপটপ, ঘড়ি, ছাতা, খেলনা, কোনটা? অবশ্যই খেলনা। খেলনা হচ্ছে লোভনীয় পণ্যের মধ্যে পড়বে। ওকে, এরপরে যে প্রশ্ন হচ্ছে নিচের কোনটি পণ্য? পণ্য কোনটা? আইনজীবীর পরামর্শ, এটা তো একটা সেবা। বিমানে ভ্রমণ, এটাও একটা সেবা। সেলুন, এটাও একটা সেবা দেয়। তার মানে মোবাইল ফোনটা হচ্ছে তোমার জন্য পণ্য। ওকে, তাহলে সঠিক উত্তর হবে কি? মোবাইল ফোন। এরপরে যে প্রশ্নটা আমরা নিব, বন্টন প্রণালীর কাজ কোনটি? বন্টন প্রণালীর কাজ, ভাইয়া বন্টন প্রণালী কি করে? উৎপাদন করে, অর্থ সংস্থানের ব্যবস্থা করে, ব্যবস্থাপনার কাজ করে। বন্টন প্রণালীর মেইন কাজ হচ্ছে ভোক্তার নিকট পণ্য পৌঁছানো। বন্টন প্রণালী মানে হচ্ছে আমাদের উৎপাদকের কাছ থেকে চূড়ান্ত ভোক্তার কাছে পণ্য পৌঁছানোর জন্য যে প্রণালীটা বা যে চেইনটা বা যে ধাপগুলো আমরা অতিক্রম করি, সেটা হচ্ছে বন্টন প্রণালী। আর এই বন্টন প্রণালীতে আমরা ব্যবহার করি কাকে? মধ্যস্থকারীকে। একবারই ধরো মনে করো উৎপাদক থেকে শুরু করে পাইকার, ঠিক আছে? এরপরে কি আছে? পাইকারের পরে খুচরা ব্যবসায়ী, এরপরে কে? ক্রেতা বা ভোক্তা। একটু খেয়াল করবা, এই পাইকার বা খুচরা ব্যবসায়ীর মধ্যে কিন্তু আমাদের কি থাকে? এখানে মধ্যস্থ ব্যবসায়ীরা থাকে। আবার মধ্যস্থ বিভিন্ন ব্যবসায়ী মানে দালাল টালালও থাকতে পারে। সো এটা কিন্তু এই যে উৎপাদকের কাছ থেকে ক্রেতা বা ভোক্তাদের পর্যন্ত নেওয়ার পর্যন্ত মাঝখানে যারা থাকবে তাদেরকে আমরা মধ্যস্থ ব্যবসায়ী বলবো। সো মধ্যস্থ ব্যবসায়ী বা মধ্যস্থকারী কারা? মূলত বলো নিচের কোনটি মধ্যস্থ ব্যবসায়ীর উদাহরণ? কে এই মধ্যস্থ ব্যবসায়ী? ভোক্তা কি ব্যবসায়ী? না। বীমা? না। পাইকার? উৎপাদক তো নাই। তাহলে উৎপাদকের কাছ থেকে ক্রেতা বা ভোক্তা পর্যন্ত গেলে মাঝখানে যারা থাকবে, পাইকার, খুচরা ব্যবসায়ী, বিভিন্ন এজেন্ট, দালাল, হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের কি বলে ডিলার, এরা। তার মানে এখানে মধ্যস্থ কারবারি কে? পাইকার। ওকে, এই চেইনটা মাথায় রাখলে তোমরা পারবা। দালাল তার কাজের বিনিময়ে কি পায়? কমিশন পায়। সে দালালি করবে, কমিশন নেবে। ওকে, ওই পরের যে প্রশ্ন বলছে, জনাব হামিদ একজন ফল ব্যবসায়ী, তার বাগানের ফল নিজস্ব দোকানের তার বাগানের ফল বুঝবা, তার বাগানের ফল নিজস্ব দোকানের মাধ্যমে ভোক্তাদের কাছে বিক্রি করে। তাহলে এখানে বন্টন প্রণালীর ধাপ কয় নাম্বার ধাপ হয়েছে? মানে এখানে হামিদ সে নিজে উৎপাদক। উৎপাদক থেকে কাকে দিচ্ছে? সে উৎপাদক নিজের দোকানের মাধ্যমে বিক্রি করে কাকে দিচ্ছে? এই যে ভোক্তাদের, ডিরেক্ট ভোক্তা। উৎপাদক থেকে ডিরেক্ট ভোক্তা দিলে এটা বন্টন প্রণালীর প্রথম ধাপ। আমরা সবাই এটা একটু মাথায় রাখবো। যদি উৎপাদক থেকে ডিরেক্ট কোথায় যায়? ভোক্তার কাছে যায়, তাহলে বন্টন প্রণালীর প্রথম ধাপ। যদি এমন হতো উৎপাদক থেকে খুচরা ব্যবসায়ীদের কাছে গেছে, উৎপাদক থেকে খুচরা ব্যবসায়ী তারপর ভোক্তা, এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। যদি এমন হতো উৎপাদক, তারপরে পাইকার, তারপরে খুচরা ব্যবসায়ী, তারপরে ভোক্তা, এটা হচ্ছে 3 নাম্বার ধাপ হতো। বুঝতে পেরেছো? এখন এরপরে যদি এমন হতো উৎপাদক থেকে ধরো প্রতিনিধি বা ডিলার, যাদেরকে বলে প্রতিনিধি বা ডিলার, এরপরে মনে করো আমাদের কি ভোক্তা, এটা হলো 4 নাম্বার ধাপে যাইতো। ওকে, আর উৎপাদক থেকে ধরো যদি এরকম হতো 5 নাম্বার, ধরো উৎপাদক থেকে আমাদের যদি আমি চিন্তা করি পাইকার, আচ্ছা পাইকার না বললাম, উৎপাদক থেকে ধরো ডিলার, এরপরে খুচরা ব্যবসায়ী, এরপরে মনে করো ভোক্তা। তাহলে এটা হচ্ছে 5টা ধাপ। এই যে বন্টন প্রণালীর ধাপগুলো আমি জাস্ট দেখালাম, এটা হচ্ছে ভোগ্য পণ্যের বন্টন প্রণালীর ধাপ দেখালাম। ভোগ্য পণ্যের, তো ভোগ্য পণ্যের বন্টন প্রণালীর ধাপ হচ্ছে 5টা। উৎপাদক থেকে ভোক্তা 1 নাম্বার, উৎপাদক খুচরা ব্যবসায়ী ভোক্তা 2 নাম্বার, উৎপাদক পাইকার খুচরা ব্যবসায়ী ভোক্তা, এটা 3 নাম্বার। তারপরে 4 নাম্বার কি হবে? উৎপাদক থেকে প্রতিনিধি বা ডিলার, এরপরে ভোক্তা। 5 নাম্বার হবে উৎপাদক থেকে ডিলার, এরপরে খুচরা ব্যবসায়ী, এরপরে ভোক্তা। সো এখানে এই যে 5টা ধাপ আছে, এখানে 4টা ধাপ, 2 কি হচ্ছে 3 কি হচ্ছে সবই বলে দিলাম ব্যাখ্যা সহ। আর 1 নাম্বার কি হবে? উৎপাদক থেকে ভোক্তা। সো এখানে যেহেতু তিনি
তার বাগানের ফল, তিনি উৎপাদক এবং তিনি কি কাকে দিচ্ছে, ভোক্তাকে দিচ্ছে। তার মানে অ্যান্সার হবে কোনটা, অ্যান্সার হবে অবশ্যই 1। আর শিল্প পণ্যের ক্ষেত্রে বন্টন প্রণালীর ধাপ হচ্ছে 4টা, ভোগ্য পণ্যের ক্ষেত্রে 5টা। তার মানে ভোগ্য পণ্যের বন্টন প্রণালী দীর্ঘ হবে, শিল্প পণ্যের বন্টন প্রণালী স্বল্প হবে। ওকে, তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে 1। পরবর্তী যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে বন্টন প্রণালীতে সর্বশেষে কে অবস্থান করে। আমরা তো একটু আগেই দেখলাম সর্বশেষে কে অবস্থান করে, ভোক্তা অবস্থান করে বন্টন প্রণালীতে, মাত্র দেখলাম আমরা। এরপরে বলছে জনাব রাজশাহী রাকিব শামস গ্রুপের পণ্য বন্টনের দায়িত্ব পান, বিনিময়ে বিক্রির উপর তিনি কমিশন পান। এখানে সে কোন ধরনের মধ্যস্থ ব্যবসায়ী, সে একজন প্রতিনিধি। ওকে, সে একজন প্রতিনিধি বা এজেন্ট। বন্টন প্রণালীর কাজ হচ্ছে কি বলো, বন্টন প্রণালীর কাজ হচ্ছে সংযোগ স্থাপন, অবহিতকরণ, ঝুঁকি গ্রহণ, সবই তো। তার মানে সঠিক উত্তর হচ্ছে সব। প্রশ্নটা কি বলেছে, বলছে কার্যভিত্তিক বার্তা কাদেরকে দেওয়া হয়। ভাইয়া কার্যভিত্তিক বার্তা দেওয়া হয় কাদেরকে দেওয়া হয়, মূলত মাথায় রাখবা মধ্যস্থকারী কারে, মধ্যস্থকারী যারা করা তাদের কাজের উপর ভিত্তি করে তারা কি পায়, বার্তাটা পায়। এরপরে দেখো পরবর্তী যে প্রশ্নটা আছে, বলছে কোন পণ্যের বন্টন সাধারণত দীর্ঘ হয়। একটু আগেই বলেছি আলোচনায়, সাধারণত ভোগ্য পণ্যের বন্টন প্রণালী কি হবে, দীর্ঘ হবে, কারণ এখানে ধাপটা বেশি। আর শিল্প পণ্যটা স্বল্প হবে। বিভাগীয় বিপণী, ভাইয়া বিভাগীয় বিপণী এবং বহু শাখা বিপণী, আরেকটা হচ্ছে বিপণী মালা, যেটাকে আমরা চেইন স্টোর বলি। এই 3টা জিনিস নিয়ে একটু কথা না বললেই নয়। আমি একটু আস্তে আস্তে পড়াচ্ছি, যেহেতু মানে এই জিনিসগুলো এত বেশি ডিটেলস পড়ানো লাগে না, যাতে তোমাদের মাথায় ঢুকে। সো বিভাগীয় বিপণীর বৈশিষ্ট্য কোনটা একটু খেয়াল করো। বিভাগীয় বিপণী কি, ধরো যদি একই দালানে, আমি বলি একই দালানে বা একই ভবনে, আমরা বলতে পারি একই দালানে একই মালিকানায় এবং ব্যবস্থাপনা, একই মালিকানায় ও ব্যবস্থাপনায়, একই দালানে একই মালিকানায় ও ব্যবস্থাপনায়, একই দালানে একই মালিকানা ও ব্যবস্থাপনায় যে বিপণী গড়ে ওঠে, যে মানে দীর্ঘ বিপণী গড়ে ওঠে। একটা মনে করো, এটা বাংলাদেশে আসলে বিভাগীয় বিপণী তেমন নাই, বাইরের দেশগুলো আছে। মানে বিশাল একটা জায়গায় একটা দালানে, মানে একটা ভবনে একই মালিকানা এবং ব্যবস্থাপনায় সকল ধরনের পণ্য নিয়ে বিভিন্ন বিভাগীয় পণ্য, বিভাগ অনুযায়ী মনে করো সকল ধরনের পণ্য, এক একটা পণ্যের জন্য এক একটা বিভাগ থাকবে, সকল বিভাগটা পরিচালনা করবে একটা মালিকানা, এবং ক্যাশও থাকবে এক জায়গায়। ক্যাশ আলাদাও হয় মাঝে মাঝে, তবে এক জায়গায় হয় মেইনলি। এটাই হচ্ছে বিভাগীয় বিপণী, যেটা বাংলাদেশে তেমন নাই। আরেকটা হচ্ছে বহু শাখা বিপণী। বহু শাখা বিপণী জিনিসগুলা কি, বহু শাখা বিপণী মানে হচ্ছে তোমার নিজস্ব পণ্য উৎপাদন করবা, এই উৎপাদনকারী পণ্যটা তুমি একই জায়গায় বিক্রি না করে তোমার অনেকগুলা শাখা বিক্রি করবা কোন একটা নির্দিষ্ট টাইপের পণ্য। ধরো আমি তোমাকে বলতে পারি, যেমন হচ্ছে এটাকে তুমি বলতে পারো, ধরো কি বলবো, বাটা। এখন বাটা নিজেদের তৈরি পণ্যটা, এই পণ্যটা কি করতেছে, বাটা আছে, তারপরে অ্যাপেক্স আছে, হ্যাঁ, এগুলা কিন্তু কিসের উদাহরণ, এই বহু শাখা বিপণী। এটা হচ্ছে, এটাও একই রকম, তবে এটা একই দালানে না, এটা হচ্ছে কি একই নিয়ন্ত্রণে বা একই মালিকানা বা একই ব্যবস্থাপনায়, তবে তাদের শাখা থাকবে বিভিন্ন জায়গায়, বিভিন্ন অঞ্চলে। ওকে, এটা হচ্ছে বহু শাখা বিপণী। আর বহু শাখা বিপণী হচ্ছে তাদের নিজস্ব তৈরি উৎপাদিত পণ্য হতে হবে, এটাকে আমরা বহু শাখা বিপণী বলবো। সো এটা হচ্ছে বহু শাখা বিপণী। বহু শাখা বিপণীর উদাহরণ যদি আমরা বাটা, অ্যাপেক্স, ইওলো, হ্যাঁ, রেমন্ড, এই যে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের যে বিষয়গুলো, যেগুলোর অনেকগুলো শাখা থাকে, সেগুলো বহু শাখা বিপণী। আর বিভাগীয় বিপণী বলতে আমরা বুঝবো একই দালানে অবস্থিত, একই মালিকানা নিয়ন্ত্রিত এবং পরিচালিত, একসাথে অনেক ধরনের বিভাগীয় বিভিন্ন টাইপের পণ্য নিয়ে যে বিপণী মালা, যে বিপণীটা হবে সেটা বিভাগীয় বিপণী। আর আরেকটা হচ্ছে বিপণী মালা, যেটাকে আমরা চেইন স্টোর বলি। এটা কিরকম, এটা হচ্ছে এটারও বিভিন্ন শাখা থাকবে, তবে এদের উৎপাদিত পণ্যটা নিজেদের না। যেমন আমি তোমাদেরকে বলি, ধরো লাস পার্মা, লিট পার্মা, হ্যাঁ, বিভিন্ন পার্মা, তারপর হচ্ছে ধরো বিভিন্ন ধরনের আগরা, স্বপ্ন, মিনা বাজার, এগুলা
এগুলোর বিভিন্ন শাখা আছে, কিন্তু এরা তো নিজেরা উৎপাদন করে না, এরা অন্যের মালিক উৎপাদিত পণ্য এনে বিভিন্ন জায়গায় শাখার মাধ্যমে বিক্রি করে। তার মানে এখানে তিনটা জিনিস আমরা পাইলাম, একটা হচ্ছে বিভাগীয় বিপণী। তোমরা একটু কনসেপ্টটা ক্লিয়ার হও, না হলে কিন্তু প্রবলেম হবে। থিওরি লিখতে পারবা। দেখো এমসিকিউ ক্লাসে কিন্তু সিকিউ হয়ে যাচ্ছে, সিকিউ মনে হয় তোমাদের আর পড়ানো লাগবে না। এরপরে হচ্ছে ধরো বহু শাখা বিপণী, আরেকটা হচ্ছে বিপণী মালা, যেটাকে আমরা চেইন স্টল বলি, বিপণী মালা। তাহলে বিভাগীয় বিপণী মানে হচ্ছে একই দালানে হবে, একই মালিকানায় হবে। এখন হরেক রকমের পণ্য, দীর্ঘ একটা প্রাতিষ্ঠানিক অবস্থান থাকবে, যেখানে অনেকগুলা বিভাগ থাকবে, আর প্রত্যেক বিভাগের দায়িত্ব থাকবে মেইন এক জায়গায়, কন্ট্রোলে। ওকে, সো এটা হচ্ছে বিভাগীয় বিপণী। এটা বাংলাদেশে তেমন নাই বললেই চলে। বহু শাখা বিপণী বাংলাদেশে অনেক আছে, যে নিজেদের উৎপাদিত পণ্য তারা বিভিন্ন শাখার মাধ্যমে বিক্রি করবে। এটা হচ্ছে বহু শাখা বিপণী, যেমন আমরা বলতে পারি বাটা, অ্যাপেক্স, এগুলোর কথা বললাম। বিপণী মালা বলছি যে এটাও বিভিন্ন শাখায় বিক্রি করবে, তবে তারা অন্যের উৎপাদিত পণ্যটা বিক্রি করবে। সো এখানে এই যে প্রশ্নটা ছিল বিভাগীয় বিপণীর বৈশিষ্ট্য কোনটা, এটা এখানেই আছে, একই দালানে অবস্থিত, একই দালানে অবস্থিত। ওকে, আমরা মোটামুটি বুঝতে পেরেছি। এবার আমরা পরবর্তী প্রশ্নটাতে চলে যাব। বহু শাখা বিপণীর বৈশিষ্ট্য কি? বহু শাখা বিপণীর বৈশিষ্ট্য হচ্ছে এটার কেন্দ্রীয় ব্যবস্থাপনা থাকবে। মানে ওই যে কেন্দ্রীয়, মানে বিভিন্ন শাখায় যে পণ্যটা চলে যাবে তারা কেন্দ্র থেকে কি করবে, এটাকে কন্ট্রোল করবে। এরপরে হচ্ছে কোনো ব্যবসায়ী উৎপাদনকারীর নিকট থেকে পণ্য সংগ্রহ করে চূড়ান্ত ভোক্তার নিকট বিক্রি করেন। কোন ব্যবসায়ী? কোন ব্যবসায়ী উৎপাদনকারীর নিকট থেকে পণ্য সংগ্রহ করে চূড়ান্ত ভোক্তার নিকট কি করবে, বিক্রি করবে? বলো। এই যে সাধারণত খুচরা ব্যবসায়ীরা এই কাজটা করে, চূড়ান্ত ভোক্তার কাছে সাধারণত পাইকাররা আসে না, ভোক্তার কাছে আসে খুচরা ব্যবসায়ীরা। সো এটার সঠিক উত্তর হচ্ছে খুচরা ব্যবসায়ী। কমিশন মার্চেন্ট কোন ধরনের পাইকার? আমরা সবাই জানি যে কমিশন মার্চেন্ট যারা, তারা মূলত এক ধরনের প্রতিনিধি, এক ধরনের কি ভাইয়া, প্রতিনিধি। ওকে, প্রতিনিধি পাইকার। এরপরের যে প্রশ্নটা আমরা নিব সেটা হচ্ছে পণ্য বা সেবার নৈর্ভিত্তিক উপস্থাপনাটাই হচ্ছে মূলত বিজ্ঞাপন। সবসময় মাথায় রাখবা, এটা অর্থগত এবং নৈর্ভিত্তিক উপস্থাপনা যেটা পণ্য বা সেবা, সেটাকে আমরা বিজ্ঞাপন বলবো। আর বিজ্ঞাপনের কাজ হচ্ছে মাথায় রাখবা সবসময় যে কি করা, অবহিত করা, অবহিত করা বা জানানো। আমরা সবাই জানি বিজ্ঞাপনের মাধ্যমে কিন্তু আমরা জিনিসগুলো জানতে পারি। প্রমোশন, প্রচার কি? প্রচার এমন একটা জিনিস, খেয়াল করবা, যেটা বিজ্ঞাপনের মতো, তবে এটা এখানে অর্থ থাকবে না, অর্থ থাকবে না, অর্থ ব্যয়ে পণ্য সম্পর্কে তথ্য উপস্থাপন, হ্যাঁ, প্রক্রিয়াটাই হচ্ছে আমাদের কি, প্রচার। যেখানে অর্থ সংশ্লিষ্ট থাকবে সেটা হবে বিজ্ঞাপন, যেটা অর্থ মানে অর্থ থাকবে না সেটা হচ্ছে প্রচার। প্রচার জিনিসটা হচ্ছে সাধারণত মানুষ যখন ওই প্রোডাক্ট সম্বন্ধে জানবে, ধরো তুমি একটা জিনিস কিনেছো কোনো একটা জায়গা থেকে, অনলাইন হোক অফলাইন হোক, তখন কিন্তু তুমি কি করবা, সেটা ভালো কার্যকারিতা বলে তুমি আরেকজনকে বলবা। এটা কিন্তু তোমাকে কোম্পানি টাকা দিয়ে বলছে না, তুমি নিজ থেকেই বলতেছো। সো এটাই হচ্ছে প্রচার। অনেকে বলে না প্রচারেই প্রসার, তার মানে এটা অর্থ ব্যয়। বিজ্ঞাপনকে আবেদন পূর্ণ করতে কি কি ব্যবহার করা হয়? কি কি ব্যবহার করা হয়? রং টং মেখে, দেখো না বিভিন্ন নায়িকারা নায়করা আসে, চিত্র, কথোপকথন, কত ধরনের অ্যাড দেয়। সো এখানে সবই হবে। স্বল্প সময়ে বিক্রয় বৃদ্ধির উদ্দেশ্যে অনিয়মিতভাবে যে সকল প্রণোদনামূলক কার্যক্রম গ্রহণ করা হয় সেটাই হচ্ছে মূলত বিক্রয় প্রসার। মানে স্বল্প সময়ে আমাদের বিক্রয় বৃদ্ধির জন্য অনিয়মিতভাবে যে সকল প্রণোদনামূলক কার্যক্রম গ্রহণ করা হয় সেগুলোকে আমরা বিক্রয় প্রসার বলবো। এরপরের যে প্রশ্নটা হচ্ছে চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক কোন পণ্যের অর্থ প্রদত্ত মাধ্যমে নৈমিত্তিক উপস্থাপন করেছে। এই যে দেখো, অর্থ প্রদত্ত বলেছে আর নৈর্ভিত্তিক উপস্থাপন বলেছে, তার মানে বিজ্ঞাপন হয়ে যাবে। ওকে, সো অর্থ প্রদত্ত যেহেতু এটা একটা বিজ্ঞাপনের বিজ্ঞাপনের কার্যাবলী কি? বিজ্ঞাপনের মাধ্যমে আমরা বিক্রয় বৃদ্ধি হয়, মুনাফা বৃদ্ধি হয়, লবিং না। তার মানে কি হয়, 1 এবং 3, বিজ্ঞাপনের মাধ্যমে আমাদের বিক্রয় এবং মুনাফা বাড়ে। এরপরে যে প্রশ্নটা আছে, প্রশ্নটা একটু দেখবো। প্রশ্নটা কি বলেছে ভাইয়া, বিক্রয় প্রসারের কৌশল কোনটি? বিক্রয় প্রসারের কৌশল, ভাইয়া বিক্রয় প্রসারের কৌশল হচ্ছে, আমরা সবাই জানি যে এই যে নমুনা মাফিক পণ্য বিতরণ করে বিক্রয় প্রসার, মানে নমুনা বিতরণ। জাস্ট কি করবে, কিছু পণ্য বিনামূল্যে দিয়ে দিবে আর কি, নমুনা শুধু স্যাম্পল দেয় যে বিভিন্ন জায়গায়,
এরপর দেখো, জনাব সুনীলের বাড়ি শহরের চৌরাস্তার মোড়ে অবস্থিত, বাড়ির আশেপাশের সকল বাড়ি থেকে হতে উঁচু, তাই সহজে সবার নজর আসে। একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের পণ্যের বিজ্ঞাপন প্রদানের জন্য বাড়ির 2টি দেওয়াল 3 বছরের জন্য ভাড়া নিয়েছে। এটাকে আমরা সাধারণত বলতে পারবো হচ্ছে মূলত প্রাচীরপত্র, প্রাচীরপত্র যেটাকে আমরা পোস্টার বলি, পোস্টার। ওই যে ওখানে পোস্টার লাগাচ্ছে, বিজ্ঞাপনের বিভিন্ন মাধ্যম আছে, আমরা রেডিও, টেলিভিশন, সাময়িকী, সংবাদপত্র, হ্যাঁ। সো প্রাচীরপত্র, তারপরে লিফলেট, ওকে। সো এগুলো হচ্ছে বিজ্ঞাপনের বিভিন্ন মাধ্যম। আমরা বিজ্ঞাপনের বিভিন্ন মাধ্যম যখন পড়ি তখন এটা দিব। এরপরে আমরা বলবো 5টি কিনলে একটি ফ্রি, এই ধরনের স্লোগানকে কি বলে বলো তো? এই ধরনের স্লোগানকে আমরা বলবো কি, বলো? বিক্রয় প্রসার। খুবই কমন জিনিস, এগুলো আমরা জানি। এরপরে বিজ্ঞাপন কোন ধরনের উপস্থাপনা? একটা নৈর্ভিত্তিক উপস্থাপনা, অলরেডি আমরা জানি এটা। এরপরে দেখো পরের যে প্রশ্নটা আছে, আমরা খুব দ্রুত যাচ্ছি এখন। স্বল্প সময়ের জন্য বিক্রয় বৃদ্ধির উদ্দেশ্যে সকল কার্যক্রম গ্রহণ করা হলে সেটাকে আমরা কি বলবো? কি বলবো বলো তো? ব্যক্তিক বিক্রয় বলবো, ব্যক্তিক বিক্রয়। এরপরে যে প্রশ্নটা, পণ্য থেকে প্রাপ্ত সুবিধা ও অর্থ ব্যয়ের পার্থক্যকে আমরা কি বলবো? আমরা বলবো ক্রেতা ভ্যালু। সরি, এটা ক্রেতা ভ্যালু হবে, এটা হবে না। হ্যাঁ, আবার দেখিও একটা কথা বলে নিই, কারণ অনেক সময় হয় কি, স্লাইড মেকার যারা থাকে বা যাই হোক, অনেক সময় স্লাইড তৈরি করতে গেলে কিছু প্রশ্নের অ্যান্সার ভুল চলে আসে বা ভুল হয়ে যায়, অনিচ্ছাকৃতভাবেও হয়ে যায়। সো এটাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে, কারণ না, আমরা কিন্তু অনেক কষ্ট করে পড়াই। সো ভুল হতেই পারে, আমি ভুলের ঊর্ধ্বে না। আর মানুষ মাত্রই ভুল। সো ভুল হলে তোমরা অবশ্যই সংশোধন করে দিবে, আমি হাসি মুখে মেনে নিব, কোনো প্রবলেম নাই। বাট ট্রল করিও না, হ্যাঁ। তো আমাদের কি ছিল? পণ্য থেকে প্রাপ্ত সুবিধা এবং অর্থ ব্যয়ের যে পার্থক্য, সেটা ক্রেতা ভ্যালু হবে। হ্যাঁ, ক্রেতা ভ্যালু, এটা ক্রেতা সন্তুষ্টি না, এটা ক্রেতা ভ্যালু। ওকে, আমি কিন্তু বলে দিছি ভুলটা, হ্যাঁ। দেখিও আবার, ব্যক্তি বিক্রয় কোন ধরনের যোগাযোগ প্রক্রিয়া? ব্যক্তি বিক্রয় একবারই ডিরেক্ট যোগাযোগ, যেটা সরাসরি যোগাযোগ প্রক্রিয়া, তার মানে এটা প্রত্যক্ষ যোগাযোগ প্রক্রিয়া হবে। এগুলো সহজ, দেখো এগুলা কিন্তু বোঝানোর তোমার তেমন তেমন কোনো কিছু নাই। ওয়েট ওয়েট, চলে গিয়েছে। এই যে বিক্রয় কর্মীর গৃহীত কলা কৌশল, এটাকে আমরা বলি বিক্রয়িকতা। ওকে, বিক্রয়িকতা। ওকে, বিক্রয় কর্মী বিক্রয় বৃদ্ধির জন্য যে কলা কৌশল ব্যবহার করে সেটা হচ্ছে বিক্রয়িকতা। বলছে মিশুক ও মার্জিত আচরণ বিক্রয় কর্মীর কোন ধরনের গুণ? মাথায় রাখবা, মিশুক ও মার্জিত আচরণ বিক্রয় কর্মীর একটা সামাজিক গুণ। আমি একটু বিক্রয় কর্মীর কিছু গুণাবলী তোমাদেরকে একটু শেয়ার করবো এখন, তাহলে তোমাদের জন্য ভালো হবে। একটু দেখো, আমি জানি না বোঝা যাচ্ছে কিনা, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি না, তোমরা দেখতে পাচ্ছ কিনা, আমি একটু জাস্ট তোমাদের কাছ থেকে দেখে নিই, আশা করি বোঝা যাচ্ছে হয়তো। দেখো, বলছে কি, আমাদের এই যে আদর্শ বিক্রয় কর্মীর গুণাবলীর মধ্যে 4টা গুণাবলী আমরা এখানে লক্ষ্য করব। 4টা গুণাবলী, একটা হচ্ছে শারীরিক গুণাবলী, একটা হচ্ছে মানসিক গুণাবলী, একটা হচ্ছে নৈতিক ও সামাজিক গুণাবলী, একটা হচ্ছে অন্যান্য গুণাবলী। তো শারীরিক গুণাবলী কি? এই যে শারীরিক গুণাবলী হচ্ছে, মনে করো যেটা আমার মধ্যে নাই, সেটা যেমন সুদর্শন চেহারা, ভাই আমার মধ্যে নাই। ওকে, সেজন্য অনেকে আমার ক্লাস করে না। সুস্বাস্থ্য, এটাও আমার এত বেশি ভালো না। সু অভ্যাস, অভ্যাসও এত বেশি ভালো সেটা বলা যাবে না। মিষ্টি কণ্ঠস্বর, এটাও আমার নাই। সো তার মানে আমি আদর্শ বিক্রয় কর্মী হতে পারবো না, বুঝছো? আমাকে খাবে না মার্কেটে। উত্তম শ্রবণ শক্তি, এটাও মনে হয় না এত বেশি আছে। আচ্ছা, এরপরে কি আছে? সুন্দর চাহনি ও তীক্ষ্ণ দৃষ্টিশক্তি, অমলিন হাসি। ভাই আমি তো এখানে 10-এর মধ্যে এটা যদি 10 হয় তো আমি 0 পাবো না, মাইনাস মার্ক হবে আমার। এগুলো তার শারীরিক গুণাবলী। আচ্ছা, শারীরিক তো কিছু পাইলাম না, মানসিক আছে কিনা? আগ্রহশীলতা, ভাই এটা আমার আছে কিন্তু। আত্মবিশ্বাসও আছে মোটামুটি, আন্তরিকতা আছে, সেটা তোমরা বুঝবা অবশ্য। তীক্ষ্ণ বুদ্ধিমত্তা, এটার কথা বলতে পারো না। প্রখর স্মৃতিশক্তি, ইদানিং মনে থাকে না। পরিশ্রমী ও কষ্ট সহিংস, এটা কিছুটা সত্য কিছুটা অসত্য। অসীম ধৈর্য, মোটামুটি বলা যায়। সো এগুলো মানসিক গুণাবলী। আর একটু আগে বলেছি যে এই যে যেমন এই যে মিশুক এবং মার্জিত স্বভাব, দেখছো এটা নৈতিক ও সামাজিক গুণাবলীর মধ্যে পড়েছে। তো সততা ও বিশ্বস্ততা, মিশুক স্বভাব, মার্জিত ব্যবহার, তো পড়াশোনার সব ক্ষমতা। ভাই আমি এটা পারি না, পড়াশোনা করতে পারি। রহস্যবোধ, আকর্ষণীয় ব্যক্তিত্ব। ওকে, এগুলার গুণাবলী যা তোমরা মার্কস দিবা, আমি কিছু বলবো না। অন্যান্য গুণাবলী, শিক্ষা ও অভিজ্ঞতা, পরীক্ষার শেষে দিও, এখন আর সময় নষ্ট করে দরকার নাই। পরীক্ষার শেষে একটা পোস্ট দিয়ে দিও, তাহলেই হবে। অন্যান্য গুণাবলী হচ্ছে শিক্ষা, অভিজ্ঞতা, পণ্য সংক্রান্ত জ্ঞান, বাজারজাতকরণ সম্পর্কে জ্ঞান, হিসাবে পারদর্শিতা। তো মোটামুটি আমরা
বুঝতে পারলাম যে এই যে যা যা আলোচনা করেছি তো এতটুকু তোমরা ক্লিয়ার। আমার মনে হয় যে তোমাদের আর তেমন কোনো প্রবলেম থাকার কথা না। এখন আসো আমাদের পরবর্তী যে এমসিকিউটা, আমি এগুলা কেন দিয়েছি, এটা দিয়েছি জাস্ট তোমরা যাতে একটা ধারণা পাও। ওকে, আমরা 90তম প্রশ্নে চলে এসেছি। একটু যদি চিন্তা করি কোন বিষয়টি বিক্রয়কীয়তার অন্তর্গত, কোনটা? এই যে বিক্রয় কর্মীর গুণ, একটু আগে আমরা দেখেছি বিক্রয়কীয়তার অন্তর্গত হচ্ছে বিক্রয় কর্মীর গুণ। এরপরে বিক্রয় কর্মীর মানসিক গুণাবলী কোনটা বলতো? অসীম ধৈর্য, আন্তরিকতা, একটু আগে দেখলাম আত্মবিশ্বাস, তিনটাই আছে তার মানসিক গুণাবলীর মধ্যে। সো এখানে সঠিক উত্তর কিন্তু তিনটাই হবে। হ্যাঁ, কোনটিতে দ্বিমুখী যোগাযোগ হয় ভাইয়া, একটু কথা মাথায় রাখবা। এই যে আমরা যদি একটু চিন্তা করি, এই যে ব্যক্তিক বিক্রয়, ব্যক্তিক বিক্রয় মানে ডিরেক্ট কি করে, ব্যক্তি যদি সরাসরি ভোক্তার কাছে পণ্য বিক্রি করে সেটাকে আমরা ব্যক্তিক বিক্রয় বলি। তার মানে এখানে কিন্তু কি হয়, দ্বিমুখী যোগাযোগ হয়, ভোক্তার সাথে বিক্রেতার ডিরেক্ট যোগাযোগ হয়ে যায়। এরপর হচ্ছে ক্রেতা ও ভোক্তাদের অভিযোগ নিষ্পত্তির কৌশল কিন্তু হচ্ছে, আমরা যদি একটু চিন্তা করি ব্যক্তিক বিক্রয়, ক্রেতা ও ভোক্তাদের কি অভিযোগ নিষ্পত্তির কৌশল ব্যক্তিক বিক্রয়। কেন? কারণ ব্যক্তির বিক্রয়ের মধ্যে তুমি ভোক্তার সাথে ডিরেক্ট কথা বলবা। সো দেখা গেছে ক্রেতা বা ভোক্তাদের যে অভিযোগ সেটা তুমি ডিরেক্ট নিষ্পত্তি করতে পারতেছো। সো এগুলা কিন্তু মানে সেন্স দিয়ে তোমার অ্যান্সার করতে হবে। তোমার কাছে মনে হবে গণসংযোগ প্রচার বিজ্ঞাপন, কিন্তু না, আসলে হচ্ছে ব্যক্তিক বিক্রয়। এবার পরবর্তী যে প্রশ্নটা আছে সেটা আমরা একটু দেখি। বলছে সম্ভাব্য ক্রেতাকে প্রকৃত ক্রেতায় পরিণত করার কৌশল হচ্ছে মূলত বিক্রয়কীয়তা। মানে বিক্রয়কীয়তা হচ্ছে বিক্রয়কর্মীর এমন গুণ, যে গুণের কারণে একটা ক্রেতা পণ্য কিনবে কি না সে এখনো ডিসিশন নেয় না, কিন্তু তোমার এই গুণাবলী দিয়ে একটু আগে পড়লাম তুমি সেটাকে চূড়ান্ত ক্রেতায় পরিণত করে ফেলবা। এবার ক্রেতার সাথে সরাসরি সম্পর্ক সৃষ্টি ও বজায় রাখার কৌশল হচ্ছে কি বলতো? আমরা তো জানি ব্যক্তিক বিক্রয়। ওকে, এরপর হচ্ছে বিক্রয় কর্মীকে পণ্য সম্পর্কে জানতে হবে, পণ্যের মান, বিক্রয় সহিত পণ্যের উপযোগিতা, অবশ্যই সবগুলো সম্বন্ধে জানতে হবে, না হলে সে পণ্য বিক্রয় করবে কিভাবে। বিক্রয়কীয়তা হলো কি বলতো? এটা গণ উপস্থাপন, একমুখী যোগাযোগ, পণ্য বিক্রয়ের একটা কৌশল। তাহলে কি হবে? অবশ্যই পণ্য বিক্রয়ের একটা কি হবে, কৌশল হবে বিক্রয়কীয়তা। এরপরে আমরা একেবারে লাস্টের দিকে কিছু প্রশ্ন পড়বো, এরপরে আমরা কিছু এমসিকিউ আরো সলভ করবো ইনশাল্লাহ। সেটা হচ্ছে এক্সট্রা। তো সুমন ঢাকায় স্ট্যান্ড প্লাজায় একটি দোকানে ইন্টারনেটের মাধ্যমে টি শার্টের অর্ডার দিলে তারা যথাসময়ে টি শার্ট পাঠিয়ে দিল। সুমন টি শার্ট ক্রয়ের জন্য যে পদ্ধতি ব্যবহার করেছে সে হচ্ছে মূলত, মাথায় রাখবা, এটাকে আমরা বলবো প্রত্যক্ষ মার্কেটিং। কি মার্কেটিং? প্রত্যক্ষ মার্কেটিং। ওকে, এরপরে যে প্রশ্নটা আমরা একটু যদি দেখি, বলছে কোন ধরনের মার্কেটিংকে টেকসই মার্কেটিং বলা হয়। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আধুনিক বাজারজাতকরণ মতবাদে একটা মার্কেটিং কৌশল, সেটা হচ্ছে গ্রিন মার্কেটিং। এই গ্রিন মার্কেটিং জিনিসটা কি? গ্রিন মার্কেটিং মানে হচ্ছে তুমি বাজারজাতকরণে যখন পরিবেশকে গুরুত্ব দিবা, অর্থাৎ পরিবেশ সংরক্ষণের বিষয়টা যখন গুরুত্ব আসবে তখন সেটা গ্রিন মার্কেটিং হবে। পরিবেশকে বাঁচানোর জন্য, পরিবেশের যাতে কোনো ক্ষতি না হয়। তো কোন ধরনের টেকসই মার্কেটিং হচ্ছে এই গ্রিন মার্কেটিংটাকে আমরা বলবো মূলত টেকসই মার্কেটিং। এরপরের যে প্রশ্নটা আমরা যদি একটু পড়ি সেটা হচ্ছে কি, কোনটিকে ক্রেতাদের সাথে সরাসরি যোগাযোগ হয়, মানে কোনটিতে ক্রেতাদের সাথে সরাসরি যোগাযোগ হয়? এটা হচ্ছে ভাইয়া আমরা তো বলেইছি প্রত্যক্ষ বিপণন, একবারই ডিরেক্ট যোগাযোগ। তো প্রত্যক্ষ বিপণন ব্যবস্থা ক্রেতাদের সাথে ডিরেক্ট যোগাযোগ হবে, এটাই স্বাভাবিক। সামগ্রিক বিপণন, সামগ্রিক বিপণন কার্যক্রমে পরিবেশের উপযোগী করা হলে তাকে কি ধরনের বিপণন বলে? এই যে সামগ্রিক বিপণন কার্যক্রমকে যখন পরিবেশ উপযোগী, ভাইয়া পরিবেশ উপযোগী করলে সেটা কি হবে? গ্রিন মার্কেটিং, মানে গ্রিন বিপণন। তাহলে কি হবে? পরিবেশের কথা আসলে আমরা গ্রিনে চলে যাব, গ্রিন বিপণন। এরপরে দেখো গ্রিন মার্কেটিং বলছে গ্রিন মার্কেটিং মতবাদে বিশ্বাসী প্রতিষ্ঠান নিচের কোন কাজটি সম্পাদন করতে পারে না? গ্রিন মার্কেটিং মতবাদে বিশ্বাসী প্রতিষ্ঠান নিচের কোন কাজটা করতে পারে না? সে পরিবেশের কোনো ক্ষতি করতে পারবে না, তার মানে সে পরিবেশের কোনো ক্ষতি করতে কখনোই পারবে না। এরপরে যে প্রশ্নটা আছে, প্রশ্নটা যদি আমরা একটু দেখি, প্রশ্নটা কি আছে ভাইয়া?
উন্নত মানের পণ্যদ্রব্য পাওয়া যায় কোথায়? সুপার স্টোরে পাওয়া যায়, ডিপার্টমেন্টাল স্টোরেও পাওয়া যায়, চেইন স্টোরে পাওয়া যায়। তার মানে এখানে তো তিনটাই হবে। ওকে, উন্নত মানের পণ্য আমরা এই তিনটা স্টোরেই পাবো। নাম্বার যে প্রশ্নটা এখানে কি বলেছে যে মিস্টার জামান বগুড়ার অপূর্বা নামক একটি শিশু খাদ্য সামগ্রী উৎপাদনের কারখানা স্থাপন করেছেন, যেখানে প্রতিষ্ঠানে উৎপাদিত বিভিন্ন পণ্য সহজলভ্য পলিথিনের পরিবর্তে চটের ব্যাগের ব্যবহারের মাধ্যমে কি করছে, বাজারজাতকরণ করছে। কারখানা নিশ্চিত বর্জ্য পরিশোধনের মাধ্যমে নিষ্কাশনের ফলে এলাকার জনগণ অনেক খুশি। তার মানে আমরা জানি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ সরকার কিন্তু চাচ্ছে যে পলিথিনের ব্যবহারটা যাতে রোধ হয়ে যায়, মানে ভ্যানিশ হয়ে যায়, কারণ এটা পরিবেশের জন্য অনেক ক্ষতিকর। তো তিনি কিন্তু এই যে পলিথিনের পরিবর্তে চটের ব্যবহার করতেছে, তার মানে তিনি পরিবেশের ভারসাম্যকে গুরুত্ব দিচ্ছি। তার মানে উদ্দীপকের প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডের ফলে বিপণনের কোন ধরনের বিপণন ধারণার প্রতিফলিত হয়েছে? আমরা জানি পরিবেশ সংরক্ষণের বিষয়টা মূলত গ্রিন মার্কেটিং এর একটা ধারণা, সো এটা সঠিক উত্তর হবে গ্রিন মার্কেটিং। এবার দেখো এভাবে আমরা একটু দ্রুত চলে যাব, কারণ প্রশ্নগুলো আমাদের একবারে এগুলা নর্মাল প্রশ্ন, আমরা জাস্ট পড়লে হবে। সংস্কৃতি ব্যক্তিত্ব দ্বারা প্রয়োজনের বাস্তব প্রকাশ যেটা, সেটাই হচ্ছে অভাব। আমরা এর আগে বলেছি আমাদের তিনটা জিনিস, একটা হচ্ছে প্রয়োজন, আমরা আগেও বলেছি, একটা হচ্ছে অভাব, আর একটা হচ্ছে চাহিদা। সো কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত মনে করার যে অনুভূতি, সেটা হচ্ছে প্রয়োজন। আর প্রয়োজন যখন আমাদের সংস্কৃতি এবং ব্যক্তিত্ব দ্বারা প্রভাবিত হবে, তখন সেটা হয়ে যাবে অভাব। আর চাহিদা হবে কি, প্রয়োজন এবং অভাবের সমষ্টি। পাশাপাশি কোনো একটা জিনিসকে যখন আমরা অর্থ ব্যয় করার ইচ্ছা থাকবে, এখন সেটা সামর্থ্য থাকবে, তখন সামর্থ্য থাকলে হবে না, সামর্থ্যের সাথে সাথে ইচ্ছাও থাকতে হবে, তখন সেটা চাহিদায় রূপান্তরিত হবে। এগুলো অর্থনীতির বিষয়, তো আমরা বুঝতে পারবো। আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কি, সংস্কৃতি ও ব্যক্তিত্ব অর্জনের বাস্তব প্রকাশ যেটা, সেটা হচ্ছে অভাব। বিপণনে ক্রেতাদের জন্য কি সৃষ্টি করে? আমরা সবাই জানি বিপণনে ক্রেতাদের জন্য মূলত ভ্যালু সৃষ্টি হয়, তো এটা সঠিক উত্তর হবে ভ্যালু। এরপরে পণ্য সেবাদানকারী পাইকার হচ্ছে সাধারণত হোলসেল মার্চেন্ট, যারা তাদেরকে বলা হয় পণ্য সেবাদানকারী পাইকার। কারণ এরা কি করে, একই সাথে একেবারে পণ্য মানে পাইকার থেকে একেবারে কি বলে খুচরা ব্যবসায়ীর কাছে পৌঁছানো পর্যন্ত বা ভোক্তাদের কাছে পৌঁছানো পর্যন্ত এরা কি করে, যাবতীয় অনেক ধরনের সুবিধা দেয়, মানে ঋণও দিয়ে থাকে এরা। ওকে, সো এটাকে হোলসেল মার্চেন্ট বলা হয়। এরপরে দেখো আমাদের একই মালিকানা অনিয়ন্ত্রণাধীন দুই বা ততোধিক বিপণীকে আমরা কি বলবো? আমরা সবাই জানি একই মালিকানা এবং নিয়ন্ত্রণাধীন দুই বা ততোধিক যে বিপণী যদি একই মালিকানায় থাকে আর একাধিক যদি থাকে, তখন সেটাকে আমরা বলি বিপণীমালা। সেটাকে আমরা কি বলি? বিপণীমালা। এরপরে যে প্রশ্নটা, ক্রেতা সন্তুষ্টি কি ভাইয়া? সন্তুষ্টি মানে হচ্ছে কোনো একটা কিছু থেকে যখন ক্রেতা কি পায়, আনন্দ এবং হতাশার অনুভূতিটা পায়, তখন সেটাকে আমরা বলি হচ্ছে ক্রেতা সন্তুষ্টি। আমি একটু দ্রুত চলে যাচ্ছি, হ্যাঁ, তোমরা অন্যভাবে ইয়ে করিও না, কারণ এখানে সময় নষ্ট করার টাইম নেই। আমাদের কাঠ থেকে আসবাবপত্র তৈরির ফলে কোন ধরনের উপযোগ, যার আমরা সবাই জানি শিল্প হচ্ছে উৎপাদনের বাহন। একটা শিল্পতে কাঠ থেকে যখন আসবাবপত্র তৈরি হয়, এটা তার রূপগত উপযোগ সৃষ্টি হয়, কারণ এটা পরিবর্তন হয়। তো উৎপাদনের মাধ্যমে মূলত আমাদের রূপগত উপযোগ সৃষ্টি হয়। কাঠ থেকে যখন আসবাবপত্র তৈরি হবে, তখন রূপ পরিবর্তন হবে, সো এটা হচ্ছে রূপগত উপযোগ সৃষ্টি। এবার পরবর্তী যে প্রশ্নটা আছে, সেই প্রশ্নটা যদি আমরা একটু দেখি, প্রশ্নটা কি বলেছে ভাইয়া? প্রশ্নটা বলেছে বাজার কি? আমরা এর আগেও আলোচনা করেছি, বাজার হচ্ছে বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টি। ওকে, সো এটা সঠিক উত্তর হচ্ছে বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টি। পণ্যের উপযোগ নিঃশেষকারী হচ্ছে ভাইয়া ভোক্তা। আমরা সবাই জানি পণ্যের উপযোগ নিঃশেষ করে মূলত ভোক্তা। এবার পরবর্তী প্রশ্নে চলে যাব। ভোক্তা সন্তুষ্টি বিধানের জন্য যা প্রদান করা হয় সেটাকেই বলা হয় বিপণন অর্পণ। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বিপণন অর্পণ। তাহলে ভোক্তাদের সন্তুষ্টি প্রদানের জন্য মূলত যা প্রদান করা হয় সেটাকে বলা হয় বিপণন অর্পণ। এই বিপণন অর্পণের মধ্যে আছে পণ্য, সেবা, অভিজ্ঞতা। ওকে, বিপণন অর্পণের এটা এই তিনটা অংশ। আমাদের অনেক সময় এটাও আসতে পারে প্রশ্নে, বিপণন নিচের কোনটি বিপণন অর্পণের অন্তর্ভুক্ত? সো আমাদের বুঝে শুনে অ্যান্সার করতে হবে। পরবর্তী প্রশ্ন, উৎপাদন কার্যক্রমে দূষিত হয় মূলত আমাদের প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশটা যখন উৎপাদন করব, তখন অবশ্যই দূষিত হবে কলকারখানার ধোঁয়া, বিভিন্ন রাসায়নিক দ্রব্যের কারণে। এরপরে মূসক মানে হচ্ছে কি ভাইয়া? কমন একটা জিনিস। মূসক মানে মুতে হচ্ছে মূল্য, সতে কি সংযোজন, আর কতে হচ্ছে কর, মানে মূল্য সংযোজন কর, যেটাকে আমরা ইংলিশে বলি ভ্যাট, বাংলায় বলে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এটাকে সংক্ষেপে বলে মূসক। এটা একটা পরোক্ষ কর। এটা সাধারণত মাথায় রাখবা, অবশ্যই অর্থনীতির সাথে রিলেটেড একটা বিশেষ, তো এটা অর্থনৈতিক উপাদান।
এর পরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্ন কি বলেছে, পরের প্রশ্ন বলেছে হচ্ছে সরকার পরিবেশ সংরক্ষণের জন্য চাল মৌলিকীকরণে পলিথিন ব্যাগের পরিবর্তে চটের বস্তার ব্যবহার করে বাধ্যতামূলক করেছে। তাহলে পলিথিনের পরিবর্তে যদি চটের ব্যবহার করে, তাহলে যেহেতু সরকার করেছে, হ্যাঁ, তার মানে এটা কোন পরিবেশ, সরকারি যত ডিসিশন এগুলা রাজনৈতিক পরিবেশের একটা অংশ। ওকে, এরপরে দেখো বাংলাদেশে প্রচলিত ট্রেডমার্ক অ্যাক্ট হচ্ছে মূলত মাথায় রাখবা 2009 সালের, এবং প্যাটেন্ট ও ডিজাইন হচ্ছে 2011 সালে, প্যাটেন্ট ও ডিজাইন, যেখানে 2011 সালে মূলত 16 বছরের জন্য প্যাটেন্ট ও ডিজাইনের নবায়ন করা যায়। ওকে, এরপরে হচ্ছে বর্ণাবলী বিভিন্ন শ্রেণীর ক্রেতাদের বিশ্বাস, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ক্রেতাদের বিশ্বাস, মূল্যবোধ, আচার আচরণ ও রীতিনীতির প্রতি লক্ষ্য করে পোশাক তৈরি করে। তাহলে ক্রেতাদের বিশ্বাস, আচার আচরণ, রীতিনীতি, হ্যাঁ, সবকিছু লক্ষ্য রেখে যখন পোশাক তৈরি করবে তখন সেটা অবশ্যই সাংস্কৃতিক পরিবেশের অন্তর্গত হবে, কারণ সংস্কৃতি দ্বারাই কিন্তু ওনারা প্রভাবিত হয়েছেন। এরপরে দেখো আমি পরের যদি প্রশ্নটা নিতে চাই, 119 নম্বর প্রশ্ন, যারা প্রতিষ্ঠানে কাঁচামালের যোগান দেয় তাদেরকে কি বলে, তাদেরকে বলা হয় ভাইয়া সরবরাহকারী। কমন একটা প্রশ্ন, সো আমরা এটা খুব ইজিলি বুঝতে পেরেছি। এরপরে যে প্রশ্নটা আছে, প্রশ্নটা যদি আমরা একটু দেখি, নিচের কোনটি মৌলিকীকরণের বৈশিষ্ট্য নয়। মৌলিকীকরণের বৈশিষ্ট্য নয় ভাইয়া বিক্রয়, কারণ মৌলিকীকরণের সংরক্ষণও করতে হয়, শনাক্তকরণ থাকে, আকর্ষণও থাকে, এই তিনটা জিনিসই মৌলিকীকরণের মধ্যে থাকে। সো এটার সঠিক উত্তর হচ্ছে বিক্রয়। এবার পরবর্তী যে প্রশ্নটা 121 নম্বর প্রশ্ন কি বলেছে, কোন বিপণন কাজের মাধ্যমে ব্যবসায়িক অর্থের আগমন। তো অর্থের আগমন শুধু বিক্রয়ের মাধ্যমে ঘটে, বাকি যে তিনটা আছে ক্রয়, গুদামজাতকরণ, বিজ্ঞাপন, এগুলোর মাধ্যমে অর্থের নির্গমন ঘটে বা অর্থ চলে যায়। তো অর্থের আগমন ঘটে বিক্রয়ের মাধ্যমে, বিপণনে। এরপরে শিল্প বাজারের সদস্য সাধারণত মাথায় রাখবা সবসময়, শিল্প বাজারের সদস্য কিন্তু উদ্যোক্তা যারা আছে তারা। সো এটা সঠিক উত্তর হবে উদ্যোক্তাগণ, শিল্প বাজারের সদস্য হচ্ছে উদ্যোক্তাগণ। এরপরে যে প্রশ্নটা আছে আমরা একটু দ্রুত যাচ্ছি, হ্যাঁ, কোন পণ্য ক্রেতারা কম তুলনা এবং ক্রয় প্রচেষ্টার মাধ্যমে ক্রয় করে। আমরা সবাই জানি যে এই সকল পণ্য সুবিধাজনক পণ্য, সেগুলো অন্যরা ক্রেতারা কি করে না, এত বেশি তুলনা করে না। সো এটা হবে সুবিধা পণ্য। আর শপিং পণ্য কিন্তু ক্রেতারা অনেক তুলনা করে, ডিজাইন, কালার এগুলা দেখে ক্রয় করে। বিশিষ্ট পণ্য সবাই কিনতে পারে না, আকর্ষণীয় মনে করো ঘড়ি, এরপরে দামি ক্যামেরা, এগুলা বিশিষ্ট পণ্য। অযাচিত পণ্য যেগুলো সম্বন্ধে ক্রেতাদের পূর্ব ধারণা থাকে না, ওই যে প্রেসার কুকার, হ্যাঁ, তারপরে এই জিনিসগুলো আর কি। ওকে, আমরা পণ্যের শ্রেণী বিভাগের মধ্যে এটা পড়েছি, পণ্যের জীবন চক্রের কোন স্তরে বিক্রয় সবচেয়ে বেশি হ্রাস পায়, হচ্ছে পতনে। পতনে সবচেয়ে বেশি হ্রাস পাবে, বিক্রয় সবচেয়ে বেশি বাড়ে হচ্ছে পূর্ণতায়, মুনাফা সবচেয়ে বেশি বাড়ে হচ্ছে প্রবৃদ্ধিতে। এই তিনটা প্রশ্নের একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ আসেই, তিনটা প্রশ্ন এখানে। মুনাফা সবচেয়ে বেশি বাড়ে প্রবৃদ্ধিতে, কিন্তু পূর্ণতাতে বিক্রয় বাড়ে কিন্তু একক প্রতি মুনাফা আবার কমে, আর পতনে একবারে মুনাফাটা একেবারে হ্রাস হয়, সবচেয়ে বেশি হ্রাস পেয়ে যায় বা সর্বনিম্ন হয়ে যায়। ওকে, এখান থেকে একটা প্রশ্ন আমাদের গুরুত্বপূর্ণ। পরের যে প্রশ্নটা আমরা যদি চিন্তা করি, কোন পণ্যের বন্টন প্রণালী দীর্ঘ। আমরা সবাই জানি ভোগ্য পণ্যের বন্টন প্রণালী 5টা স্টেপ, আর শিল্প পণ্যের হয় 4টা স্টেপ। সো ভোগ্য পণ্যটা হচ্ছে দীর্ঘ, আর এখানে ভোগ্য পণ্যের মধ্যে আছে কি চাল এবং আটা। সো এটা নিব, কারণ এগুলা তো শিল্প পণ্য বাকিগুলা। এবার আসো আমাদের পরবর্তী যে প্রশ্নটা আছে, কোনটি লোভনীয় পণ্য। আমরা সবাই জানি আইসক্রিম একটা লোভনীয় পণ্য, সো এটা বোঝাই যাচ্ছে লোভনীয় পণ্য কোনটা। এরপরে হচ্ছে সামাজিক কল্যাণে মধ্যস্থ ব্যবসায়ীর ভূমিকা। ভাইয়া বাংলাদেশের যারা মধ্যস্থ ব্যবসায়ী তারা কি করে, তারা এই যে উৎপাদকের কাছ থেকে একেবারে চূড়ান্ত ভোক্তার কাছে মালটা পৌঁছায়, এটার মধ্যে যারা কাজ করে তাদের কি হয়, বেকারত্ব দূরীকরণ হয় এবং কর্মসংস্থান সৃষ্টি হয়। সো সঠিক উত্তর হবে কর্মসংস্থান সৃষ্টি। নর্মাল একটা প্রশ্ন, আমরা জানি এটা পারবো। পরের যে প্রশ্নটা আছে, কারা উৎপাদকের নিকট থেকে কমিশন পায়। আমরা সবাই জানি উৎপাদকের নিকট থেকে কমিশন পায় প্রতিনিধি মধ্যস্থ ব্যবসায়ী যারা আছে তারা, কারণ উৎপাদকের কাছ থেকে যখন পণ্যটা তারা আনে তখন একটা নির্দিষ্ট পরে কমিশন পায়, যারা এজেন্ট হিসেবে কাজ করে তারা আর কি। কোন পণ্যের বন্টন প্রণালী সাধারণত দীর্ঘ হয়। আমরা জানি ভোগ্য পণ্যের বন্টন প্রণালী দীর্ঘ হয়, একটু আগে চাল আটা দিয়ে শিখছিলাম। সো এবার পরবর্তী যে প্রশ্নটা আছে 123 নম্বর প্রশ্ন, সেবা খুচরা ব্যবসা। আমরা জানি সেবার দিক থেকে খুচরা ব্যবসায় দুই রকম হতে পারে, একটা হচ্ছে স্বসেবা খুচরা ব্যবসা, আর একটা হচ্ছে সীমিত সেবা খুচরা ব্যবসা। তো সীমিত সেবা, তো স্বসেবা খুচরা ব্যবসার ক্ষেত্রে আমরা একটু চিন্তা করব
যে সকল খুচরা ব্যবসায় একবারে ক্রেতারা বিক্রেতার সাহায্য ছাড়াই পণ্য নিজের ইচ্ছে মতো ক্রয় করে নিতে পারে, কারণ পণ্যগুলো ওই সকল প্রতিষ্ঠানে কি থাকে সাধারণত এমনভাবে সজ্জিত থাকে ডিপার্টমেন্ট এবং পণ্যের মান অনুযায়ী আলাদা ক্যাটাগরিক্যালি সজ্জিত থাকে, বিক্রেতার সাহায্য ছাড়াই পণ্যরা ক্রেতারা নিজেদের ইচ্ছা মতো কি করতে পারে পণ্য ক্রয় করতে পারে। এগুলা মূলত সুবিধা পাওয়া যায় সুপার মার্কেটে। ওকে, তাহলে সাধারণত এগুলার সঠিক উত্তর কি এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? সুপার মার্কেট। রজনীগন্ধা কোন ধরনের খুচরা বিপণী? ভাইয়া আমরা একটা কথা বলবো যে এর আগেই বলেছি যে আমাদের একটা প্রতিষ্ঠানে যখন একাধিক শাখা থাকে তখন সেটাকে আমরা কি বলি? চেইন স্টোর বা বিপণী মালা বলি, যদি একই ধরনের উৎপাদন করে থাকে। ওকে, এরপরে দেখা থাকে খুচরা বিপণীর বাধ্যতামূলকভাবে একাধিক শাখা থাকে। এখন দুইটা বিষয়ের মধ্যে পার্থক্য আছে, এর আগে আমরা বলেছি তোমরা জানো। বহু শাখা বিপণী আর বিপণীমালা দুইটা কিন্তু এক জিনিস না। দেখো বহু শাখা বিপণীতে একাধিক শাখা থাকবে, তবে সেখানে কিন্তু তারা নিজেদের মাল নিজেরা কি করবে না উৎপাদন করবে না। ওকে, এটা কিন্তু বুঝতে হবে। সো এটা সঠিক হতে হবে কোন খুচরা বিপণী বাধ্যতামূলক একাধিক শাখা থাকে, সেটা হচ্ছে বহু শাখা বিপণী। সো এরই সাথে মোটামুটি আমাদের সবগুলা প্রশ্ন হয়ে গেছে। আমরা এখানে 132টা প্রশ্ন সলভ করেছি। আমি এতটুকু নিশ্চয়তা দিয়ে বলতে পারি যে প্রশ্নগুলা যতটুকু আমরা করিয়েছি, হ্যাঁ, তোমরা যদি মোটামুটি একবারে শুরু থেকে শেষ পর্যন্ত প্রশ্নগুলা করো, এখানে সবগুলা প্রশ্ন আছে এমনটা না, এর বাইরেও অনেক প্রশ্ন আছে। তবে এই 132টা প্রশ্ন বা 130টা প্রশ্ন যদি তুমি করে যাও, তোমার একটা আইডিয়া জেনারেট হবে এবং তুমি এরই সাথে আরো 50টা 100টা প্রশ্ন এমনিতেই অ্যান্সার করতে পারবা। তো এরই সাথে আমরা এমসিকিউর মোটামুটি একটা ধারণা দেওয়ার ট্রাই করলাম পরীক্ষার আগ মুহূর্তে। সিকিউ এখন আমরা শুরু করব। তবে আমি একটা কথা বলি, আমি একটা পিডিএফ দিয়ে দেবো, সেখানে আরো কিছু এমসিকিউ থাকবে, তোমরা সেটা করে নিও, আশা করি ভালো হবে। আর ক্লাসটাতে আমি আমার জায়গা থেকে ট্রাই করেছি ভালো সার্ভিস দেওয়ার জন্য তোমাদেরকে। তারপরে কতটুকু পেরেছি জানি না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে, মানুষ মাত্রই ভুল হতেই পারে। তবে আমি আমার সর্বোচ্চ ট্রাই করেছি সংক্ষেপে তোমাদের সাথে একটু আলোচনা করতে, একটু ধারণা দিয়ে আলোচনা করার জন্য। সো সবাই ভালো থাকবা।